বেশ কিছু ইস্যু আমরা ফেস করেছি, সেগুলোরই বলি। যেমন প্রথম যে বিষয়টা হচ্ছে কি, যে আমাদের দেশের যে কোম্পানি ল, তো এই লগুলোতে আসলে কিছু চেঞ্জ দরকার, যেটা অনেকদিন ধরেই বলা হচ্ছে, বাট করা হয় না। এখন কবে হবে জানি না। আমরা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি থেকে বাইরে থেকে ডলার নিয়ে আসি, বাট তারপরেও এই টাকা আনতে গেলেও অনেক ধরনের মানে ভোগান্তিতে পড়তে হয়। আইটি ফ্রিল্যান্সিং যদি বলি, এটা আসার পর থেকে এটা অবশ্যই যে কেউ আসতে পারে, কিন্তু ফোকাসটা অবশ্যই যেন স্কিল ডেভেলপমেন্ট হয়। কারণ আসলে স্কিল ছাড়া এক্ষেত্রে আসা কোনো মানেই হয় না। যেমন প্রসেস অগমেন্টেশন, যেটা আমরা কাজ করি, তো এই মার্কেটটা কিন্তু গ্রোয়িং, মানে এটা স্টিল গ্রোয়িং, এবং এখন আগামী 5-6 বছরে এটা খুব সম্ভবত 80 বিলিয়নে যাবে। এখন মানে 20-25-এর মতো আছে। তো দেখেন, এখানে কিন্তু ভালো একটা মানে স্কোপ আছে, হিউজ মার্কেট আছে। এন্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা বাংলাদেশে অলরেডি প্রুভেন। হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনোলজির আজকের এপিসোডে। আজকে আমাদের বিশেষ গেস্ট সোহেল রানা ভাই। সোহেল রানা ভাই হচ্ছে নারডেভের সিইও অ্যান্ড কো ফাউন্ডার, এবং নারডেভস আমাদের বাংলাদেশ অনলাইন স্টার্টআপ কমিউনিটিতে বেশ সাকসেসফুল একটা কোম্পানি, এবং তার পুরো জার্নি নিয়ে আমি শুনবো। বিকজ আমি জানি যে তিনি জব করতেন, সেখান থেকে ফ্রিল্যান্সার ছিলেন, ফ্রিল্যান্সার থেকে তিনি এন্টারপ্রেনার হয়েছেন, এখন সাকসেসফুলি তিনি কোম্পানি রান করছেন। সো তার কাছ থেকে আসলে শেখার অনেক কিছু আছে। পুরো জার্নিটা আমরা শুনবো, কীভাবে তিনি এখানে আসলেন, কীভাবে সাকসেসফুল হলেন, স্ট্রাগলগুলো কোথায়। পুরোটা শুনলে যারা ফ্রিল্যান্সার আছেন তাদের যেমন উপকার হবে, পাশাপাশি যারা জব হোল্ডার আছেন, জব হোল্ডার থেকেও পাশাপাশি কীভাবে ফ্রিল্যান্স জার্নি শুরু করতে পারেন একটা প্যাসিভ ইনকাম আর্ন করার জন্য, পাশাপাশি অ্যাজ এ এন্টারপ্রেনার আপনি কী ধরনের স্ট্রাগল ফেস করছেন এবং তিনি এই স্ট্রাগলগুলো ফেস করে কীভাবে সলিউশন করছেন, তো পুরো জিনিসগুলো আসলে আমরা আজকে ডিসকাস করবো। সো চলুন শুরু করি। সোহেল ভাই, থ্যাংকস ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ। সো সোহেল ভাই, যেটা শুরুতেই মানে থ্যাংক ইউ অ্যাগেন ফর জয়নিং। অ্যান্ড যেটা হচ্ছে যে আমরা যেটা সবসময় করি সেটা হচ্ছে যে আমি যখনই কারোর সাথে কথা বলি, ফ্রিল্যান্স বলেন বা এন্টারপ্রেনার বলেন, প্রত্যেকেরই না একটা করে স্টোরি আছে। বিকজ সবাই মানে আমাদের সমসাময়িক যারা শুরু করেছে প্রত্যেকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে এসছে। সো সেক্ষেত্রে আমরা জাস্ট আপনার একদম শুরু থেকে কীভাবে শুরু করলেন, এখন অবশ্যই আপনি একটা এন্টারপ্রেনার, আপনি একটা ভালো পজিশন আছেন আলহামদুলিল্লাহ। সো একদম শুরুটা কীভাবে? আচ্ছা, আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে, শুরুটা বলার জন্য। আসলে আমি এই প্রফেশনে কীভাবে আসার জন্য ইন্টারেস্টেড হলাম সেটা একটু বলি আর কি, তাহলে হয়তো যারা অডিয়েন্স আছেন তারা হয়তো তাদের জন্য ইন্টারেস্টও ফিল করবেন, তারা উপকৃত হবেন। তো যেটা হচ্ছে যে আমি যখন আমি স্কুলে পড়ি, তো ওই সময় বিটিভিতে হচ্ছে, তখন আমাদের বিটিভি ছিল, অন্য কোনো চ্যানেল ছিল না। তো বিটিভিতে একটা প্রোগ্রাম হতো যেটা কম্পিউটার রিলেটেড। তো ওইটা দেখে আমার হচ্ছে প্রথম কম্পিউটারের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো হয়। যদিও তখন আসলে কম্পিউটার কেনার কোনো উপায় ছিল না, ওখানে দেখা যেত যে মাইক্রোসফট ওয়ার্ড, পেইন্ট এগুলো হচ্ছে শেখানো হতো, বা আরও অনেক টুকিটাকি যেগুলো ইউজ সেগুলো দেখানো হতো। হ্যাঁ। তো ওইটা দেখে আমার মধ্যে একটা ইন্টারেস্ট ঢুকে যায়, তখন আমি স্কুলে পড়ি। তো পরবর্তীতে যখন ইন্টারে পড়ি, তো ওই সময় আমাদের সময় হতো কি, যে যারা ধরেন পরীক্ষা ভালো করতো, তখন স্ট্যান্ড সিস্টেম ছিল। তো তাদের সাক্ষাৎকার পত্রিকায় ছাপা হতো। তো তখন দেখা যেত যে কেউ হয়তো বলতো যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। তো তখন আমার মনে হতো যে আচ্ছা, কম্পিউটার নিয়েও তো একটা ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব। হ্যাঁ, তো আসলে এই জিনিসটা থেকেই আসলে যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করি, তখন অ্যাডমিশন দিয়ে আমি পরবর্তীতে আর কি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই রুয়েটে, ওখানে সিএসিতে। তো এইভাবে আসলে আমার যে কম্পিউটার নিয়ে কাজ করার যে স্বপ্নটা, সেটা আসলে শুরুটা ওখান থেকে হয়। তো ওখান থেকে পাশ করে বের হই 2007-এ। তো যেটা হচ্ছে যে 2007-এ বের হওয়ার পরে আমি ওই বছর তখনই জবে ঢুকি। তো প্রথম যে জবটাতে ঢুকি, ওইটাতে আসলে আমার বেতন ছিল মাত্র 6,000 টাকা ওই সময়। ঠিক আছে, হ্যাঁ। তো 6,000 টাকাতে ঢুকি, বাট আমার শুরু থেকেই আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার প্রোগ্রামিংয়ের প্রতি ঝোঁক ছিল। আমি প্রোগ্রামিংটা মোটামুটি ভালোই শিখেছিলাম। তারপরে হচ্ছে যখন ওখানে ঢুকি, তো আমার যে বস, তিনি 1 মাস পরে আমার কাজে খুশি হয়ে তখন 1,000 টাকা বাড়িয়ে দেন, বলছে 7,000 টাকা আপনি পাবেন। হ্যাঁ, তো 2007-এর জন্য আসলে ওইটা খারাপ না, চলে যেত আর কি। তো ওই সময় আবার যেটা হয় যে আমি হচ্ছে আপনার পাশাপাশি আমি কিছুদিন পরে আরেকটা পার্ট টাইম জবে জয়েন করি। দেখা যাচ্ছে যে আমি সারাদিন একটা জব করতাম, সন্ধ্যার সময় আমি আরেকটা কাজ করতাম। তো এটা পিছনে আসলে কারণটা কী ছিল, যে আমি নতুন কিছু সবসময় শিখতে চাইতাম। আর পাশাপাশি যেহেতু এই জবটাতে ইনকামটা কম ছিল, তো তখন মনে হলো যে আরেকটা পার্ট টাইম কিছু করি, তাহলে হয়তো আমার একটু ইনকামটা বেটার হবে আর কি। পাশাপাশি আমি স্কিলটাও নিয়েও কাজ করতে পারবো, কারণ ওইটা ছিল খুব সম্ভবত ওয়ার্ডপ্রেসের কিছু কাজ আমার যতদূর মনে পড়ে। যদি আমি ওয়ার্ডপ্রেসে খুব বেশি কাজ করি নি পরবর্তীতে, বাট ওটা ওয়ার্ডপ্রেসের কাজ ছিল আর কি ওই সময়।
তো যাই হোক, তো ওইটা কিছুদিন কন্টিনিউ করার পরে তারপরে আমি আমার আরেকটু বেটার কোম্পানি ধটেক, যেটাতে আমি হচ্ছে কয়েক মাস পরে জয়েন করি আর কি। তো এই শুরু। তারপরে আমার জবটা তো চলতে থাকে, চলতে চলতে 2010 যখন আসে, তো ওই সময় ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা আসলে অল্প বিস্তর শোনা যেত আর কি আশেপাশে। আমার এক বন্ধু শুরু করেছিল, তো আমার বন্ধু হচ্ছে ও করতো টুকটাক, তোর থ্রুতে আমি জানলাম। আর পরে আরও দু একজনের কথা শুনেছি যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে বেশ ভালো করছে আর কি, এরকম শুনতাম আর কি। তা আমি পরবর্তীতে ভাবলাম যে তাহলে কোথায় কাজ করা যায়। তা আমার বন্ধু কাজ করতে হচ্ছে freelancer.com-এ। তা আমি ওখানে একটা অ্যাকাউন্ট খুললাম, তো কিন্তু freelancer.com-টা আসলে অতটা আমাকে টানেনি ওই সময়। তার কিছুদিন পরে হচ্ছে আমি তখন ওডেস্কের কথা শুনি, তো ভাবলাম যে ওডেস্কে একটা অ্যাকাউন্ট খুলে দেখি, এখানে ট্রাই করে দেখি যে কেমন কি। তো জবের পাশাপাশি আমি রাতে বসে ওই প্রোফাইল তৈরি করে তারপরে হচ্ছে আমি বিড করতাম ওই সময়। তো বিড করতে করতে তখন তো আসলে অনেক আগের কথা, তখন কম্পিটিশনটা তুলনামূলক কম ছিল, কাজ পাওয়া এখনকার তুলনায় আসলে একটু সহজ ছিল। তো আমাকে খুব বেশি দিন আসলে চেষ্টা করতে হয়নি, মোটামুটি মাসখানেকের মধ্যেই আমি কাজ পেয়ে যাই। ছোটো একটা কাজ ছিল, একটা HTML পেজের কিছু চেঞ্জ। তো ওই ক্লায়েন্টটা আসলে আমার কাজে খুব খুশি হয়, অল্প একটু সামান্য কিছু বোনাসও দেয়, অ্যামাউন্ট আমার এখন মনে নেই, বাট সে খুব খুশি হয় এবং তার সাথে আমি এখনও কানেক্টেড আসলে, সেই ইউএসএর সিটিজেন কানেক্টেড। তো তখন থেকেই শুরু। তো আমি জবের পাশাপাশি হচ্ছে এটা কন্টিনিউ করতে থাকি এবং কিছুদিন পরে আমি হচ্ছে অস্ট্রেলিয়ান উইংস একাডেমির একটা কাজ পাই ক্লায়েন্টের থ্রুতে আর কি। এই কাজটা বেশ ভালো ছিল। উইংস একাডেমির কাজটা যেটা ছিল যে আপনার হচ্ছে ওদের ফ্লাইটের যারা হচ্ছে পাইলট তাদের ট্রেনিং হচ্ছে অস্ট্রেলিয়ান উইংস একাডেমি দেয় আর কি। আচ্ছা। তো ওরা হচ্ছে যেটা করে যে ওই ট্রেনিংগুলোর শিডিউলটা, সেই শিডিউলিং সিস্টেমের কাজ করতো আর কি। তো ওইটার আমি ডেভেলপমেন্ট করেছিলাম। তো এটা করতে করতে তারপরে মনে হলো যে জিনিসটা তো ভালোই, কিন্তু আসলে জব ছেড়ে যে ফুল টাইম ফ্রিল্যান্সার হব এটা আসলে তখনও অতটা সাহস বা যাই বলেন যে আসলে অতটা সাহস হয়নি তখনও। তো আমি জবের পাশাপাশি কন্টিনিউ করতাম, কিন্তু এতে যেটা হতো যে আসলে অনেক স্ট্রেস যেত ওই সময়টাতে, মানে স্ট্রাগলও করতে হয়েছে। দেখা যাচ্ছে যে আমি হয়তো রাতে 4-5 ঘন্টা বেশি ঘুমাতে পারতাম না, কারণ অফিস শেষ করে এসে আবার রাতে কাজ করতাম। বাট আই ওয়াজ এনজয়িং দ্যাট। আর তারপরে চলতে চলতে 2012-তে এসে আমি তৎকালীন ওডেস্ক থেকেই হচ্ছে আমি একটা ইনভাইটেশন পাই। তখন যেহেতু আমি মোটামুটি রেগুলারই কাজ করি, হয়তো তারা সার্চ করে আমাকে প্রোফাইলটা পায়, তারা একটা রিমোট জবে ইনভাইটেশন দেয় আমাকে। তো আমি কোম্পানি প্রোফাইল দেখে দেখলাম যে নতুন কোম্পানি, বাট ভালো মনে হলো আর কি, যে তার প্রসপেক্ট আছে। তো আমি পরে অফারটা অ্যাকসেপ্ট করি আর কি। তো পরবর্তীতে হচ্ছে তারা ইন্টারভিউ নিয়ে আমাকে বলে যে ঠিক আছে তুমি জয়েন করতে পারো। তো ওই সময় আসলে কি রিমোট জব নিয়ে একটু নিজের মধ্যে একটু আশঙ্কাও কাজ করতেছিল যে আসলে যদিও কোম্পানিটা দেখলাম নতুন, স্যালারি পাবো কি না এটা একটা বড় একটা আশঙ্কা ছিল সিরিয়াসলি। হ্যাঁ, যে আসলে যেহেতু আমি ওরা বলছে যে কাজের বিনিময়ে ওরা আমাকে মান্থলি আসলে হায়ার করতেছে, তারপর প্রথম জব স্যালারি না পাওয়া পর্যন্ত আসলে রিমোট জবটা খুব রেগুলার থিং ছিল না। এখন যেমন খুব অনেকে জানে শুনে বুঝে, বাট ওই সময় ছিল না। হ্যাঁ, তো ওই সময় ফ্রিল্যান্সিং অনেকেই করতো, বাট রিমোট জবটা বাংলাদেশে তখন একদম আর্লি স্টেজ। সেটাই তো এখন তারপরে তো ওইটাতে আমি আসলে মানে আমার জন্য আসলে তখন যেটা ছিল যে এটা আসলে একটা গেম চেঞ্জিং মোমেন্ট বলা যায়। কারণ হচ্ছে যে যদি আমি এমন সবসময় বলি না, তারপর মনে হলো যেটা বলি, কারণ আমি তখন যখন জব করতাম ওখানে স্যালারি খারাপ পেতাম না, তৎকালীন সময় অনুযায়ী 50,000-এর মতো পেতাম, 50 থেকে 55,000। আর এটাতে আমি $2,000 আমি তখন জবটা শুরু করি আর কি। ওয়াও, that's a huge, because 2012-তে কিন্তু $2,000 it's a lot of money. তো এটা আমি আসলে ওইভাবে কোথাও এর আগে বলি নাই। তো থ্যাংক ইউ। লুক, আই মিন এটা নিয়ে যদিও কন্ট্রোভার্সি আছে, কমিউনিটিতে অনেক কথা হয়, বাট থিং ইজ it's something that inspire people, যে like you know there's a money, there's a money to be make, like you can make a lot of money too. 2012 সালে আসলে $2,000 ইনকাম করাটা, and আমার মনে হয় যে আপনারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে $2,000 দিন শেষে আমি পাবো কিনা। হ্যাঁ, বাট এনিওয়েজ ইটস রিয়েলি রিয়েলি গ্রেট টু হিয়ার। হ্যাঁ, তো আসলে ওইটা আমি শুধু অ্যামাউন্টের দিক দিয়ে বলবো না। আমার যে বস ছিলেন উনি হচ্ছে জাপানের, ওনার নাম হচ্ছে অ্যালেক্স লিউ। তো আসলে ওনার কাছ থেকে আমি তখন অনেক কিছু শিখেছি। যেমন হচ্ছে ধরেন এটা আসলে আমার পরবর্তীতে লাইফে আমার বড় একটা ইম্প্যাক্ট রেখেছে। কীরকম আমি বলি, আমাদের লোকালে যেটা হয় যে এখন হয়তো অনেক চেঞ্জ হয়েছে, বাট আগে আসলে হতো কি লোকাল কালচারটা অত ডেভেলপ ছিল না। দেখা যাচ্ছে যে কাজের অ্যাপ্রিসিয়েশন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের বা টিমের মধ্যে আসলে একটা হেলদি এনভায়রনমেন্ট, অফিসে একটা হেলদি এনভায়রনমেন্ট, এগুলো আসলে অতটা চর্চা হতো না। বাট ওই অ্যালেক্স ওর কাছ থেকে আমি যেটা শিখেছি যে আসলে
তখন আমি একটা ছোট্ট কাজ করেছি, খুব সিম্পল একটা উদাহরণ দিই। একদিন হচ্ছে আমি তখন কেবল কাজ শুরু করেছি, একটা বাটনের কালার চেঞ্জ করেছি। দেখি যে আমাকে থ্যাংক ইউ দিয়ে মানে খুবই অন্যরকম অবস্থা, হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করছে। তা আমি আসলে খুব মানে অবাক হলাম যে আসলে আমি তো জাস্ট একটা বাটনের কালার চেঞ্জ করলাম, কিন্তু ওরা কীভাবে অ্যাপ্রিসিয়েশন করছে আর কি। তো এইটা আমার মনের ভেতরে একটা ছাপ ফেললো। তারপরে পরবর্তীতে হচ্ছে দেখা যেত যে ও যেহেতু আমাদের টিম লিড ছিল, ও আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্টে ছিল, সরাসরি ডেভেলপারদের সাথে কাজ করতো আর কি। তো দেখা যেত যে হচ্ছে টিমগুলোকে কীভাবে ম্যানেজ করতেছে, টিমের সাথে সে কীভাবে বিহেভ করতেছে, টিমকে কীরকম ফ্রিডম দিচ্ছে মেম্বারদেরকে, এই পুরো বিষয়টা আসলে আমি ওর কাছ থেকে শিখেছি। এবং এই জিনিসটাই পরবর্তীতে আমার আসলে আমার কোম্পানিতে কালচার সেট আপে আমাকে মানে কী বলবো হেল্প করেছে আর কি। তো ওটাতে আমি আসবো। তো ওখানে হচ্ছে ওই তখন কাজ শুরু করলাম, তো স্যালারি তো বেশ ভালো ছিল, যেটা বললাম আমি। কিন্তু যেটা হলো কি যে ওদের যে কাজের যে ধরনটা ছিল, আমি যেহেতু বললাম যে আমি প্রোগ্রামার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তা আমার সবসময় চ্যালেঞ্জ ভালো লাগতো। তো ওদের যে কাজের ধরনটা ছিল সেটাতে দেখা গেলো যে 1-1.5 বছর যাওয়ার পরে আমি আসলে ওখানে আর কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। মানে যদিও তারা 1 বছর পরে আমাকে আমার কাজে হেল্প করে, আমাকে ওই আমাদের টিমটা ছোটো ছিল, 3 জনের টিম ছিল, বাট ওটা লিড করে দিয়েছিল। তারপর আমি আসলে চ্যালেঞ্জটা ওইভাবে খুঁজে পাচ্ছিলাম না, কারণ মনে হচ্ছিল কি দিন শেষে আমি একই ধরনের কাজ করছি। তো এই জন্য মোটিভেশনটা ধরে রাখাটা আসলে একটু টাফ ছিল। তো এই জন্য অনেক সময় বলা হয় যে মানিটা সবসময় যে মোটিভেশন হবে এটা কিন্তু না, কারণ কাজটাও আপনাকে এনজয় করতে হবে আসলে। তা শুরুটা ভালো ছিল। তো তারপর আমি একসময় বললাম যে আসলে আমি তো অতটা এনজয় করছি না। তো ওরা আমাকে তখন আরও কিছু বললো যে আসলে তুমি কী ধরনের কাজ করতে চাও বা এই সেই। তো আমি তখন বললাম, কিন্তু আসলে আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট ছিল, আমি ছিলাম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিমে। তো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিমে আসলে কাজের যে স্কোপ ছিল তাতে খুব বেশি চ্যালেঞ্জিং কিছু ইন্ট্রোডিউস করা পসিবল ছিল না, কারণ ওরা হচ্ছে যেটা করে ওই 7 লাইন্স কোম্পানির নাম। তো ওই 7 লাইন্সে হচ্ছে ওরা ডাটাবেসের হচ্ছে ম্যানেজমেন্ট সফটওয়্যারটা দেয় আর কি, সলিউশন, হ্যাঁ, যে আপনার ধরেন ডাটাবেস ক্লাস্টার, তারপরে এগুলো হচ্ছে অটোমেশন বা এগুলো হচ্ছে মনিটরিং, এই টুলটা হচ্ছে প্রোভাইড করে। তো দেখা যায় যে এইগুলোর যে কোডিংটা, লো লেভেল যে কাজটা, সেটা আসলে C++ বা এগুলো দিয়ে হয়। আর আমরা যেটা হয় যে ওখান থেকে যে এপিআইগুলো তৈরি করে সেই এপিআই দিয়ে আমরা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা বানাই। তো এই জন্য এই সাইডে চ্যালেঞ্জিং কাজটা কম ছিল। তো যাই হোক, তারপরে ওখানে কাজ করতে থাকি, আর মনে হচ্ছিল যে কোনো অপরচুনিটি পেলে হয়তো ভালো হতো। তো এরপরে 2014-তে এসে আপনার হচ্ছে 2014 না, 2013 লাস্টের দিকে এসে আবার ওই আপওয়ার্ক থেকে, তখন ওডেস্ক হয়তো আপওয়ার্ক হয়েছে কিনা আমার মনে নেই, যাই হোক 13-14 দিকে ওরকম হয়েছে। তো ওখান থেকে আমি আরেকটা ইনভাইটেশন পাই যে একটা প্রজেক্টের প্রোটোটাইপ বানিয়ে দিতে হবে আর কি। তো সেই প্রোটোটাইপ বানিয়ে দিতে হবে। তো তখন আমি আবার ইয়েটা ছাড়িনি, আমি রিমোট জবের পাশাপাশি আমি টুকটাক কাজ চালিয়ে যেতাম, কারণ প্রোফাইলটা যাতে রানিং থাকে আর কি, আমি এটা কখনোই ছাড়িনি। তো টুকটাক কাজ চালিয়ে যেতাম। তখন আমি বললাম যে আসলে আমি তো অনেক ব্যস্ত, আমার পক্ষে আসলে টাইম দেওয়া পসিবল হবে না। আমি হয়তো 4 সপ্তাহ পরে তুমি আমাকে আবার দেখো, যে তুমি যদি কাউকে না পাও আবার আমার কাছে এসো, আমি তখন হয়তো টাইম দেওয়ার চেষ্টা করবো। তো আমার সেই ক্লায়েন্ট দেখি 4 সপ্তাহ পরে আবার মেসেজ দিয়েছে যে আমি হ্যাঁ, তুমি করবা কি না। তো আমার তখন মনে হলো যে আচ্ছা দেখি, তাহলে নিয়ে দেখি কেমন কি হয়। তো তখন ভাবলাম ঠিক আছে করি। তাই কোম্পানির নাম ছিল টেস্টিজ, যাদের সাথে আমরা এখন টেকনিক্যাল পার্টনারশিপ আমাদের আছে। তো পরে প্রোটোটাইপ কাজ করা শুরু করলাম। তো ওই কাজটা ছিল হচ্ছে যে টেস্টিজ যেটা করে, টেস্টিজ হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে, যে আপনার বিভিন্ন যারা আমরা প্রফেশনাল সার্টিফিকেশন নেই, যেমন এসএসসিএ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সার্টিফিকেশন দেয়। তারপর আমাদের যারা আমরা প্রোগ্রামার তাদের জন্য কিউএদের জন্য একটা কোম্পানি আছে ISQI, ওরা হচ্ছে সার্টিফিকেশন দেয়। তারপর ধরেন ব্রিটিশ কাউন্সিল, ওরা যেমন IELTS তো আছে, প্লাস অ্যাপটিস টেস্ট আমাদের একটা টেস্ট আছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন। তো টেস্টিজ হচ্ছে এই অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্মটা নিয়ে তারা শুরু করে আর কি। তো দেখলাম যে কাজটা বেশি ইন্টারেস্টিং। তো আমি ওকে বললাম যে তুমি যদি ফুল টাইম কখনো কাউকে হায়ার করো তাহলে আমাকে বলো, আমি তাহলে ফুল টাইম কাজ করবো আর কি। তো পরবর্তীতে 2014-তে এসে ওরা হচ্ছে বললো ঠিক আছে, আমরা এখন ফুল টাইম অপারেশন যেতে চাই, তুমি তাহলে কাজ করতে চাও কিনা। তো তখন আমি ওই আগের রিমোট জবটা ছেড়ে তখন এখানে ফুল টাইম হিসেবে জয়েন করি। পাশাপাশি ওরা হচ্ছে আরেকজন রিসোর্স বলে যে আরেকজন রিসোর্স দরকার, আমরা দুজনকে হায়ার করতে যাচ্ছি। তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ড ফেরদৌসের কথাও বলি আর কি। তো আমার সাথে তখন হ্যাঁ, আমার কো-ফাউন্ডার। তো তখন আমরা চিন্তা করি যে আসলে আমরা তো এখান থেকে দুজন হায়ার হলাম, বাট আমরা যদি ভবিষ্যতে আরও রিসোর্স যদি লাগে তাহলে আমরা হয়তো এখান থেকে রিসোর্স দিতে পারি। তো আমরা তাহলে কেন একটা কোম্পানি সেট আপ করবো না। তো আমরা একটা কোম্পানি সেট আপ করলাম, লিমিটেড কোম্পানি সেট আপ করলাম।
করে দুজন দিয়ে চলতেছে, মানে দুজন আসলে ফুল টাইম ওখানেই কাজ করতেছি, কিন্তু আমরা হচ্ছে তখন থেকেই ওই টাকাটা কোম্পানিতেই আসতো আর কি, কোম্পানিতে আসতো, ওখান থেকে আমরা স্যালারিটা নিয়ে নিতাম, এইরকমভাবে চালাতাম আর কি। পরবর্তীতে 2015-তে এসে হচ্ছে তারা আরও দুজন হায়ার করলো, তার মধ্যে একজন হচ্ছে দেলোয়ার, যে হচ্ছে আমার আরেকজন পার্টনার, তাকে আমি পার্টনার হিসেবে নেই। তো এই হলো আমাদের জার্নিটা শুরু, এখান থেকে আপনার এন্টারপ্রেনারশিপ জার্নিটা হ্যাঁ। তখন হচ্ছে আমরা ওই রিসোর্স অগমেন্টেশন দিয়ে আমরা জার্নিটা শুরু করি। আচ্ছা, এখানে আমি একটু থামবো। ফর আপনি যতটুকু বললেন আমি ইমপ্রেসড, কারণ কতগুলো জিনিস আমি আপনাকে একটু পয়েন্ট আউট করি, বিকজ সো ফার ইজ ভেরি ক্যালকুলেটিভ কতগুলো ব্যাপার আপনি। আমি যেই জিনিসটা, আমি যেহেতু অনেকের সঙ্গে কথা বলি, আমি কতগুলো প্রবলেম পাই যেগুলো আপনি নিজে থেকে সলভ করে ফেলছেন। হ্যাঁ, বিকজ ফার্স্ট ভেরি ইন্টারেস্টিং ওয়ান টপিক যে আপনি বিটিভির কথা মেনশন করছেন। এখন যদিও বিটিভি নিয়ে বাতাবি লেবু হ্যান ত্যান অনেক ধরনের ফান হয়, বাট আমরা যারা গ্রামে বড় হয়েছে, বিটিভি ওয়াজ বিগ পার্ট অফ আওয়ার লাইফ, এবং বিটিভি থেকে আমরা অনেক কিছু শিখেছি। জি হ্যাঁ, তখন আমাদের আসলে অনেক ভ্যালু এডেড অনেক কন্টেন্ট হতো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে বিটিভির বাংলা নাটক দেখে আমরা কথা বলা শিখছি, যে একদম ভদ্র ভাষায় বা মানে সাধু বাংলায় যে কথাগুলো বলা। এটা একটু ইন্টারাপ্ট করি, এই বিষয়ে আমার একটু মানে অবজারভেশন আছে। আমার বাড়ি হচ্ছে বগুড়াতে। তো আমার হচ্ছে মা হচ্ছে বাবাও, মা বিশেষ করে ছোটবেলা থেকেই এই লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, দেখা যাচ্ছে যে বগুড়া ভাষায় কথা বলে। আচ্ছা আচ্ছা। তো আমি বগুড়া ভাষাটা পুরোপুরি পারতাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে বিটিভির যে নাটক দেখে, এটা দেখে আসলে আমি আমার যে এই শুদ্ধ ভাষা যে চর্চাটা, এটা আমি ওটা দেখেই শিখেছি। অ্যাবসলিউটলি। আমি ইনফ্যাক্ট আমার তো মানে ওই সময় যেই কোয়ালিটিগুলো এনশিওর করা হতো, ইনফ্যাক্ট খাওয়ার ধরনটা, আমি বিটিভিতে যে খাওয়া হতো, গেস্ট আসলে কীভাবে খাবার দিতে হয়, মানে এই পুরো জিনিসটা। ইনফ্যাক্ট আপনি যদি স্পোর্টস বলেন, আইটি আপনি যেটা বললেন যে কম্পিউটার নিয়ে প্রোগ্রাম হতো, আমি মোস্তফার জব্বারকে দেখতাম, যদিও এখন ওনাকে নিয়ে ফান করি, আর ওই সময় হি ওয়াজ আ বিগ থিংস ফর আস বিটিভিতে। সো আমি ইনফ্যাক্ট আমি দেখতাম যে ওনার ছেলে একটা সম্ভবত, ওনার নাম জয়, হ্যাঁ মাঝে মধ্যে যে কম্পিউটার প্রোগ্রামের কথা বললাম, উনি কিন্তু সেটা অপারেট করতেন। সেটাই তো ওর ছেলে আসতো, ওর কাছ থেকে অনেকে অটোগ্রাফ নিতে, এগুলো আমি মানে আমরা দেখে বড় হয়েছি। সো দ্যাটস গ্রেট টু হিয়ার। অ্যান্ড টপ অফ দ্যাট আরেকটা যে জিনিস আপনি মেনশন করলেন, যে ওই যে শুরু থেকে একদম মানে ছোটবেলা থেকে একটা ভিশন, মানে যে জিনিসগুলো আমি দেখে একটা অবজারভেশন দাঁড় করানো, যে কম্পিউটার নিয়ে কথা হচ্ছে, কম্পিউটার একটা ইঞ্জিনিয়ার হয়েছে, এই যে এত ছোট বয়সে আপনার এই যে এরকম একটা ধারণা পোষণ করা, দ্যাটস আ বিগ থিং, ট্রাস্ট মি। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি যেটা দেখলাম যে আপনি আস্তে আস্তে ওইভাবে প্ল্যান করে এগিয়েছেন। সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করে, যে অনেকেই জব করার পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা। যেটা আপনি বললেন অবশ্যই সম্ভব, বাট ইটস আ চ্যালেঞ্জ। জি, আপনি হয়তো খুব বেশি ঘুমোতে পারবেন না। সো আপনার যদি ওই ধরনের মানসিকতা থাকে যে আমি একটা প্যাসিভ ইনকাম করব এবং একটা ক্যারিয়ার দিকে আগাবো, তাহলে সেই চ্যালেঞ্জটুকু আপনাকে নিতে হবে, যে এই যে হার্ড ওয়ার্ক আপনি যেটা বলেন 4-5 ঘন্টা ঘুমানো, অ্যান্ড দেন অফিস প্লাস আর একটা হচ্ছে প্যাসিভ, মানে আর একটা পার্ট টাইম জব মেনটেন করা, এই যে চ্যালেঞ্জটুকু যে নিতে পারে, তার পক্ষে আসলে এই লেভেলে আসা সম্ভব। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আসলে অনেকেই ফেস করে বাট রিয়েলাইজ করে না, যে রিমোট জবে থাকলে যেটা হয়, যেহেতু একটা কোম্পানিতে আপনি জব করেন, একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, একটা সার্টেন টাইম পরে না আর কোনো চ্যালেঞ্জ থাকে না, এবং আপনার গ্রোথও থাকে না। এবং আপনি যদি লং টাইম সেটা কন্টিনিউ করেন, দেখবেন, আমি যেহেতু পডকাস্টে অনেকের সাথে কথা বলি, ওনাদেরও একটা কমপ্লেন হচ্ছে যে আমার বন্ধুবান্ধব সমসাময়িক যারা আমার কমিউনিটিতে আছে, তারা অনেক ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছে, অনেক দূর এগিয়ে যাচ্ছে, মানে আমার নলেজ বেসটা না ওই জায়গায় আটকে যাচ্ছে। হ্যাঁ, এইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা রিয়েলাইজ করা, যারা রিমোট জব করেন বা এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ মনে হয়, যে তাদেরকে একটু কেয়ারফুলি থাকা। ইনফ্যাক্ট যদি আপনি জবেও থাকেন, নিজে থেকে স্টাডি করাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই। সরি, থ্যাংক ইউ ভাই। আমি কেন বললাম, বিকজ এই জিনিসগুলো আসলে আমরা রিয়েলাইজ করি না, যেটা আপনি হয়তো নিজে থেকে রিয়েলাইজ করছেন, যেটা আমরা আসলে খুব বেশি রিয়েলাইজ করি, অনেক সময় অনেক লেট হয়ে যায়। অনেকে ক্যারিয়ার কিন্তু দেখবেন যে একটা জিনিস নিয়ে পড়ে আছে, ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা তো হয় এটা। তো যাই হোক, আমি নেক্সটে হয়তো যেটা যাবো, বাট দ্যাটস গ্রেট মানে পয়েন্টস বাই দ্য ওয়ে। আপনি একদম পুরো ক্যারিয়ারটা একদম স্মুথ, মানে কী বলবো, অফকোর্স ইউ হ্যাভ স্পেন্ড ইউ ডিড এ লট অফ হার্ড ওয়ার্ক। সো ভাই, আমি যেটা নেক্সট টপিকে যাব সেটা হচ্ছে যে আপনি এই যে এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করলেন, এই জায়গা থেকে আপনার মানে শুরুটা, সবারই একটা করে স্ট্রাগল থাকে এবং খুব চ্যালেঞ্জ থাকে, সবচেয়ে বড় কথা বলবো, অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। সো এই জিনিসটা শুরু কীভাবে করলেন, এবং এখন পর্যন্ত আসার পেছনে কোন কোন জিনিসগুলো আপনি বলবেন যে এগুলো হেল্প করেছে, এবং এই জিনিসগুলো এখন আমাদের প্রবলেম হিসেবে আছে? আচ্ছা,
এক্ষেত্রে যদি আমি আবার একটু শুরুতে ফিরে যাই, যে আমরা তো please. 2014-তে কোম্পানি সেট আপ করলাম। তো তখন যেটা হলো যে আমরা তো রিসোর্স অগমেন্টেশন দিয়ে শুরু করলাম, কিন্তু নতুন প্রজেক্ট, এখন ধরেন রিসোর্স অগমেন্টেশন আমি তো একটা কোম্পানির সাথে কাজ শুরু করেছি, এখন তো তাহলে যেটা কী করতে হবে, আমাকে তো কোম্পানিটাকে এগিয়ে নিতে হবে। তো আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ যেটা ছিল যে নতুন প্রজেক্ট অনবোর্ড করা। তো এখন আসলে কি যে ওই সময় আমার কাছে যেটা ছিল, যেহেতু আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, আমার কাছে মানে আমি নতুন প্রজেক্ট আসলে অনবোর্ড করবো কীভাবে, খুব বেশি ওয়ে আমার কাছে আমার জানা ছিল না। তো এক্ষেত্রে আমার যেটা একটা ওয়ে ছিল যে আমি হয়তো আপওয়ার্কের থ্রুতে পেতে পারি, যেটা আমি চেষ্টা করেছি। তো এই জায়গাতে চেষ্টা করে খুব যে সফল হয়েছে এমনও না, আবার যে ব্যর্থ হয়েছে এমনও বলবো না। কিন্তু ওই জায়গাতে যেটা হয়েছে যে আমার তখন গ্রো করতে আমার একটু সময় লেগেছে, যে আমার যেহেতু ওই জায়গাটাতে আমার একটু ল্যাকিংস ছিল, যে আমি যেহেতু সেলস বা মার্কেটিংয়ের ক্ষেত্রে আমার কোনো নলেজ নাই, আমি টোটালি ডিপেন্ডেন্ট ছিলাম হচ্ছে আপওয়ার্কের উপরে, যে আপওয়ার্ক থেকে আমি ক্লায়েন্ট হান্ট করে আমি ক্লায়েন্ট নিয়ে আসবো। তো এইটা একটা আমাদের বড় চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, তো যেটা আমরা হয়তো ওভারকাম করি 2017-র দিকে আর কি এসে। তো তার আগে পর্যন্ত আসলে আমাদের ওই একটাই ছিল যে আমরা রিসোর্স অগমেন্টেশন এবং টেস্টের যে কাজ, ওখানে তখন মনে হয় 8 থেকে 9 জন আমাদের ছিল আর কি। তো 2017-তে এসে আমরা হচ্ছে তখন আপওয়ার্কে আমি ক্লায়েন্ট পাই, একটা ইউএসএ ক্লায়েন্ট, তাদের একটা প্রোডাক্টের কাজ করে দিই। তো আমার যেহেতু শুরু থেকে আসলে যে প্ল্যান ছিল যে আমি রিসোর্স অগমেন্টেশনটাই আমি করব, কারণ হচ্ছে কি যে এইটা আসলে আমরা যেটা টিপিক্যাল অর্থে আউটসোর্সিং বলি, ওইটার মতোই কিন্তু একটু বেটার ভার্সন। কারণ হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানির জন্য পুরো প্রোডাক্টের কাজটা করে দিবেন, বা ওদের জন্য একটা টিম আপনি এখানে সেট আপ করবেন, আপনার হচ্ছে ফিনান্সিয়ালি মোর সিকিউর থাকা যায়, যদি ক্লায়েন্টের ভীষণ থাকে যে আমি এটাকে আসলে একটু আমি গ্রো করবো আর কি। তো এই জায়গায় হচ্ছে একটা সুবিধা। তো আমরা ওই জায়গাতেই ফোকাস ছিলাম। তো ওই প্রোডাক্টটা পেয়ে তারপরে শুরু করে তারপরে হতো কি যে, কিন্তু যেটা হয়েছে যে আমরা ওই সময় আমাদের যে আমরা যেভাবে এগিয়েছি, যে দেখা যেত যে আমাদের ইনকামটা অনেক লিমিটেড ছিল। কীরকম, যে ধরেন আমি যখন প্রোগ্রামার ছিলাম, আই ওয়াজ আর্নিং গুড, আর যখন আমি কোম্পানিতে আসলাম তখন দেখা গেল যে আসলে মানে আমার টেস্ট রিচও তখন স্টার্ট আপ, ওরাও যে খুব বেশি টাকা দিচ্ছে আমাদেরকে বিষয়টা এরকম না। তারাও যেহেতু আর্লি স্টেজে আছে, তো তখন তারাও অনেক লিমিটেড বাজেট ছিল, আমাকে রিসোর্সও তাদের জন্য হায়ার করতে হতো লিমিটেড বাজেটে। এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করতাম প্রতি বছর যখন ইনক্রিমেন্ট দিতে হবে ওই সময়। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে টেস্ট রিস তো ওদের বাজেট লিমিটেড। এখন দেখা যাচ্ছে যে ওরা ওইভাবে আমাকে ফিনান্সিয়ালি ইনক্রিমেন্ট ওইভাবে প্রতি বছর দিতে পারছে না। তা আমার দেখা যাচ্ছে রিসোর্সদেরকে ওইভাবে আমাকে একটা মোটিভেট করতে হতো যে আমরা আসলে কাজ করছি স্টার্টআপের জন্য, আমাদের এখন ইনক্রিমেন্টটা একটু কমই হবে, এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো। তো এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আমাকে। আর একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে কি, যে আমি যেহেতু কোম্পানিতে এসেছি, আমার ওই সময় কত ইনকাম ছিল সেটা বলছি না আমি, কিন্তু যা ইনকাম ছিল দেখা যায় যে আমার ইনকাম প্রায় হাফ হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। কারণ বাকি টাকা তখন আমাকে কোম্পানির পিছনে ইনভেস্ট করতে হয়। হচ্ছে, কারণ কোম্পানি অফিস চালানো, তারপরে আমি যদি 2টা রিসোর্স বা 3টা রিসোর্স আমি রাখি, যাদেরকে দিয়ে হয়তো আমি নতুন প্রজেক্ট হান্ট করবো, তাদের স্যালারি দেওয়া, তারপর ফিউচারে কোনো মাসে যদি দেখা যায় স্যালারি, যেহেতু টেস্টের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে, সবসময় তারা অন টাইমে পে করতো। তারপর কোনো কারণে যদি দেখা যায় যে তাদের জন্য কোনো কারণে আমার টাকা লাগবে, সেই টাকাটা আমাকে সেভ করে রাখা, তো এই চ্যালেঞ্জগুলো তখন আমাদেরকে বেশ ভালোই ফেস করতে হয়েছে। তো এইটা আসলে 2017-তে আমি ইউএসএ ক্লায়েন্ট পেলাম যখন, তারপরেও যে বিষয়টা সলভ হয়েছে তা না, কারণ ও যে প্রোডাক্টটা শুরু করেছিল সেই প্রোডাক্টটাও আসলে আপনার একদম আর্লি স্টেজ ছিল। ওইটা সাকসেসফুল হয়েছে 2020-এর দিকে এসে, বেশ ভালো ওটা চলতে থাকে আর কি। তো এই 2020 পর্যন্ত দেখা গেছে যে আমাকে এই একটা স্টেজেই চলতে হয়েছে, যে আমার ফিনান্সিয়ালি আমাদেরকে বেশ একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যে দেখা যাচ্ছে যে আপনার ওই মানে বিষয়টা এরকম যে আমি নিজে ধরেন টাকা নিয়ে এসে আমি কোম্পানি চালাচ্ছি, অনেকটা এরকম আর কি। হ্যাঁ, ইভেন নিজের টাকা দিয়ে আমি এমপ্লয়ীদের বেতন দিচ্ছি, মানে এরকম একটা অবস্থা, নিজের পকেটের টাকা দিয়ে, এরকম একটা অবস্থা। তারপরে 2020-এ এসে আমাদের ওই ইউএসএ ক্লায়েন্টের মানে প্রোডাক্টগুলো একটু ওগুলো কিক অফ বলতে আমি বলতে ওগুলো বেশি সাকসেসফুল হয়। প্লাস ও হচ্ছে টেস্ট রিচও হচ্ছে 2020-এ এসে কী হয় যে তখন তো কোভিডের সময়, তো টেস্ট রিচ যেহেতু অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম আপনার প্রোভাইড করে, তো তখন যেহেতু কোভিডের সময় অনেকেই তখন কী করতো যে অনলাইনে এক্সাম নেওয়া শুরু করে আর কি। তো এই জন্য টেস্ট রিচও ফিনান্সিয়ালি বেশ গ্রো করে ওই সময়। তো এর ফলে দেখা যায় তারাও আমাদের অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেয়। তো ওখান থেকেও দেখা যায় যে আগের চেয়ে আমাদের টাকা একটু বেশি আসতে শুরু করে। পাশাপাশি এই ক্লায়েন্টের প্রোডাক্টগুলো মানে একটু
বেটার হতে শুরু করে, তো তখন দেখা যায় যে আমরা ফিনান্সিয়ালি তখন এসে আমরা হয়তো একটু স্টেবল বেটার হ্যাঁ বেটার অবস্থানে আসি আর কি। তো আমরা 2014 থেকে শুরু করে যদি ধরি তাহলে মোটামুটি 6 বছর লেগে যায় আমাদের হচ্ছে এই কোম্পানিটা ডেভেলপ করতে, হ্যাঁ একটা ডেভেলপ ভালো করতে। হ্যাঁ ফাইন্যান্সিয়ালি হ্যাঁ স্টেবল একটা হ্যাঁ জায়গা। হ্যাঁ হ্যাঁ তো হয়তো বা আর অন্য কেউ হলে তো আরও বেটার করতে পারতো। আমি এখন আসলে এক একজনের তো জানি এক এক রকম, বাট আমাদের একটু সময়টা বেশি লেগেছে, 6 বছর লেগেছে। সময় বেশি বলতে তারপরে একটা জিনিস হয় কি যে এই যে 6 বছর টিকে থাকাটা, জি। যে আপনি হয়তো টিকে থেকেছেন, নিজের পকেটে টাকা খরচ করেছেন, অনেকে হয়তো এটা করতো না। হ্যাঁ, সো এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে এই যে 6টা বছর টিকে থাকার মেন্টালিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি যেটা আপনাকে কোয়েশ্চেন করবো নেক্সট, সেটা হচ্ছে আপনি তো রিসার্চ অগমেন্টেশন নিয়ে কাজ করছেন, যেটা স্পেসিফিকলি আপনার অনেক বেশি ফোকাসড। এইটা সম্পর্কে যদি আরেকটু বলতেন যে টু ক্লিয়ারিফাই মাই অডিয়েন্স যে আচ্ছা আচ্ছা এইটা আচ্ছা সম্পর্কে। রিসোর্স অগমেন্টেশনটা কীরকম, যে ধরেন হচ্ছে যে আমি একটু আমাকে দিয়ে বলি, আমি ধরেন আমি অ্যাজ এ ক্লায়েন্ট, আমার একটা প্রোডাক্ট আইডিয়া আছে, আমি কিছু ফান্ডও আছে আমার, তা আমি হচ্ছে এখন চাচ্ছি যে এটাকে একটা এমভিপি বানাবো, আমি এমভিপি বানিয়ে আমি মার্কেটে লঞ্চ করব। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমার জন্য কি যে আমি ধরেন সেক্ষেত্রে আমার জন্য আমি যদি একটা টিম সেট আপ করি, তাহলে তো ওই টিমটা হায়ারিং থেকে শুরু করে সব কিছু আমাকে পুরো ম্যানেজ একটা করতে হবে। company set up হ্যাঁ, একটা করা। ডেভেলপমেন্ট টিম আমাকে ম্যানেজ করতে হবে। তারপর ওই ডেভেলপমেন্ট টিমকে ম্যানেজ করার জন্য একজন লিড লাগবে। মানে সোজা কথা, আমি 5 জনের টিমও যদি একটা চাই, তাহলে আমাকে একটা সেট আপ তৈরি করতে ফুল হবে। একটা অপারেশন। হ্যাঁ, তো এইটা যেটা মানে বাইরে যেটা হয় যে অনেকেই যেটা করে যে এক্ষেত্রে আসলে কোনো একটা রিমোট টিমকে তারা হায়ার করে, যে এই টিমটা আসলে তার হয়েই কাজ করবে, কিন্তু এই টিমটা হবে হচ্ছে ওই লোকাল কোম্পানির হচ্ছে অংশ। তো এটাকে আসলে আমরা বলি রিসোর্স অগমেন্টেশন, যে রিসোর্সটা আসলে ধরেন আমি নার্ডেপসের থেকে হায়ার করা, কিন্তু তারা হয়তো কাজ করতেছে টেস্ট রিচের জন্য, বা তারা হচ্ছে কাজ করতে ইউএসের কোম্পানির জন্য। মানে ছোট ছোট একটা করে টিম যেটা হচ্ছে নার্ডেপসের আন্ডারে কাজ করবে, বাট বিভিন্ন কোম্পানির হয়ে কাজ হ্যাঁ, করবে। কোম্পানি ওখানে কিন্তু ফুল টাইম দিবে সে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন? হলো যে মাস শেষে সে 1 মাস যদি কাজ করে, ওদের সাথে কন্ট্যাক্ট হবে যে যতদিন প্রজেক্টটা চলতেছে বা ওদের যে প্রোডাক্টটা ওরা রান করবে, ততদিন এরা ওদের সাথেই কাজ করবে। মানে আমার ধরেন আমার এখান থেকে টিম ম্যানেজ করার কোনো বিষয় থাকবে না আর কি। ওই ক্লায়েন্টই দরকার হলে তাদেরকে ম্যানেজ করবে। তো এইটা হচ্ছে মানে বিষয়টা। মেইনলি হচ্ছে সর্ট অফ লাইক, আমি বলবো যে এই মডেলে আমাদের অনেক কোম্পানি রিসেন্টলি হ্যাঁ, কাজ হ্যাঁ, করে, হ্যাঁ, জি, জি। বিকজ ইটস সর্ট অফ লাইক ঠিক আছে, মানে একটা জিনিস থাকে যে হ্যাঁ অফকোর্স যে আপনার কোম্পানি পুরোটা, বাট থিং ইজ লাইক সামটাইম ইট ওয়ার্কস লাইক আ হায়ারিং কোম্পানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি জাস্ট রিসার্চ পুরোটা হায়ার করে দেবেন, যে আপনি ক্লায়েন্ট সোর্স করলেন, ঠিক আছে, উনি বললো যে আমার এই টিম লাগবে। ইনফ্যাক্ট ইন হাউস যদি নাও থাকে, তাহলে হচ্ছে তাকে হায়ার করে তাকে এই রিসোর্সটা রাইট, প্রোভাইড করা। আচ্ছা। আচ্ছা, এই মডেলটা অনেকেই এখন হ্যাঁ, যেমন আপনার বাংলাদেশে যেমন এখন অন্যতম বড় কোম্পানি পেমেন্ট স্টেশন, ওরা কিন্তু এই মডেলটাই ফলো করে আর কি। আচ্ছা আচ্ছা, ভিভা সফট আছে, এরাও এই মডেলই ফলো করে। they're big right now. হ্যাঁ, হ্যাঁ, বেশ ভালো জি, করছে। জি, জি। এই মডেলটা আমার মনে হয়, হ্যাঁ, আমার যে জিনিসটা, যে আমরা এই পুরো জিনিসটা নিয়ে হয়তো আরেকদিন আর একটু কথা বলবো, বিকজ লোকাল যে কোম্পানিগুলো, আমি মনে করি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্রাগল ফেস করে। অ্যান্ড রিজন আমি এই স্পেসিফিকলি আপনার এন্টারপ্রেনারশিপ জার্নি নিয়ে কেন কথা বলছি, বিকজ আমার দেখা মতোই অনেকেই স্ট্রাগল করছে, অনেকে স্ট্রাগল করে ছেড়ে দিয়েছে। কারণ অনেক সময়ই দেখা যায় যে ফ্রিল্যান্সার থাকে, ফ্রিল্যান্সার থেকে একটা সময় তারা চিন্তা করে যে আমি আমার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করব, বাট একটা কোম্পানি চালানো আর একটু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা দুই জিনিস। জি। সো ওই ফ্রিল্যান্সের ক্ষেত্রে যেটা হয় কি যে অনেক সময়ই দেখা যায় যে তারা স্টিল ফ্রিল্যান্সার থাকে, যে ঠিক আছে আমি ফুল টাইম কাজ করি, পাশাপাশি কোম্পানি রান করা। এই জিনিসটা, এই মডেলটা ইটস ভেরি টাফ। সো এই যে এইখানে আপনারা কিভাবে, মানে আপনারা অ্যাজ আ অপারেশনস কিভাবে সাকসেসফুলি রান করেন? আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ, এই যে যেটা বললেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে 2014 থেকে তো আমি টিএসসি ফুল টাইম কাজ করতাম। তো 2020 পর্যন্ত আসলে আমি ফুল টাইমই কাজ করতে হয়েছে। ওই যে বললাম যে 2020 পর্যন্ত আমাদের ফিনান্সিয়ালি স্ট্রাগল করতে হয়েছে, এটার পিছনে আসলে এটা একটা কারণ, যে আমি আসলে আমি রাইট টাইমের জন্য ওয়েট করতেছিলাম আর কি, যে আমি কখন এখান থেকে ফুল টাইম রোলটা আমি ছেড়ে দিব। কারণ হচ্ছে কি যে দুটো আসলে পাশাপাশি চালানো খুবই টাফ। আর টেস্ট রিচে হচ্ছে আমি সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে কাজ করতাম, তো দেখা যেত যে আমার প্রচুর ওয়ার্কলোড থাকতো আর কি। তো এর পাশাপাশি কোম্পানিতে কোনো ইনপুট দেওয়ার জন্য আমাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে। যেমন আমি উদাহরণ দিই যে আপনার আমি 2020 পর্যন্ত মনে হয় যে কোনো ঈদের ছুটি কাটাইছে কিনা আমার আসলে মনে পড়ে না, একদম ট্রু। মানে হ্যাঁ, হিউজ স্ট্রাগল বলতে, এবং এমনও হয়েছে যে আমার এখনও মনে পড়ে একদিন হচ্ছে ঈদের দিনও, কারণ ক্লায়েন্টকে আমাকে একটা সাপোর্ট দিতে হয়েছে। কারণ হচ্ছে যে যেহেতু আসলে তার রানিং সিস্টেম, আর যেহেতু আমরা তখন স্মল টিম ছিলাম, ওইভাবে সেট আপটা ওইভাবে গড়ে ওঠেও নেই, মানে টেস্ট রিচের পুরো সেট আপটার কথা বলছি আর কি। তো দেখা যাচ্ছে যে আমাকে ঈদের মধ্যেও আমাকে সাপোর্ট দিতে হয়েছে। তো ওই সময় পর্যন্ত আসলে ছুটি আমি কাটাতে পারতাম না বললেই চলে। তো
ইভেন আমার ওয়াইফও আমার সাথে মাঝে মাঝে রাগ করতো আর কি। খুব কমন সমস্যা। হ্যাঁ, যাই হোক, আমরা ওই যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা 2020 পর্যন্ত স্ট্রাগল করেছি। তো ওই সময় আসলে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে আমাদের, যে আমি যেমন বলছিলাম যে ঈদের ছুটি টুটি পাই নাই, উইকেন্ডেও কাজ করতে হয়েছে। কারণ হচ্ছে যে আমার তো ফুল টাইম একটা রেসপন্সিবিলিটি আছে, আমার শুধু না, আমার পার্টনারদেরও তাই ছিল। কারণ আমাদের আসলে ওইরকম আমরা প্রজেক্ট, ওই যে বললাম যে আমাদের কিছু ল্যাকিংসের কারণে আমরা ওইরকম প্রজেক্ট অনবোর্ড করতে পারি নাই, যেটা দিয়ে আসলে আমরা নিজেরা এই ফুল টাইম রোলটা ছেড়ে আমরা ওইটা শুরু করবো। উই লাক্সারি টু অ্যাফোর্ড। হ্যাঁ, তো ওই 2020-এ এসে যখন একটু আমাদের ফিনান্সিয়াল অবস্থা বেটার হয়, ক্লায়েন্টের প্রজেক্টগুলো বেটার, বিশেষ করে ইউএস ক্লায়েন্ট প্রজেক্টটা যেটা ছিল, ওর যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো আসলে ভালো করা শুরু করে। তো তখন ওর সাথে আমরা ফিনান্সিয়াল একটা এগ্রিমেন্টে যাই, এবং তখন হচ্ছে আমি ওই ফুল টাইম রোলটা ছেড়ে দিয়ে আমি ফুল টাইম সিইও হিসেবে রোলটা প্লে করা শুরু করি কোম্পানি গ্রো করার ক্ষেত্রে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে যেটা হয় যে আপনার এটা আসলে লাগবে, এটা ছাড়া আসলে কোম্পানি গ্রো করা পসিবল না। একদমই না। তো এইটা আমরা যারা এন্টারপ্রেনার আসি আর কি, আমরা যারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য এই ডিসিশনটা নেওয়াটা একটু আসলে চ্যালেঞ্জিং। কারণ অনেক সময় হয় কি যে আসলে ওই ফিয়ারটা যদি বলি, এই ফিয়ারটাকে আসলে দূর করাটা একটু কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তারপরেও আমরা ওই বলা যায় যে চেষ্টা করেছি আর কি। তা আমি যেটা বলবো যে সবাই আসলে এই জিনিসটা, যদি তার ভেতর ওই কনফিডেন্সটা থাকে, তাহলে অবশ্যই এইটা ছেড়ে দিয়ে শুধু এন্টারপ্রেনারশিপটা রাখা উচিত শুরু। হ্যাঁ, স্পেশালি গ্রো করতে গেলে মানে, কারণ অ্যাজ এ এন্টারপ্রেনার আপনি হয়তো খুব হাই এন্ড কোনো সেলস পারসন হায়ার করতে পারবেন না, খুব হাই এন্ড কোনো মার্কেটার হায়ার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এফোর্টগুলো দিতে হবে, স্পেশালি লাইক ইউ নো ইউর কোম্পানি, ইউ নো ইউর সার্ভিস, ইউর প্রোডাক্ট অ্যান্ড এভরিথিং, সো you are the best person to sell it. Yeah. So as an entrepreneur, as a lead CEO, so আপনাকেই প্রথমে সেলসটা একদম নিজের কাঁধে তুলে নিতে হবে। মার্কেট মানে ক্লায়েন্ট হান্ট থেকে শুরু করে সব কিছু ক্লোজিং পর্যন্ত। সো এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে খুব ইজিলি আপনি কোম্পানিটাকে গ্রো করতে পারবেন। মোস্ট অফ দ্য কেসেস আমি যেটা দেখি, মানে আমাদের যারা পরিচিত বা আমি যতটুকু শুনি, সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে তারা স্ট্রাগল করে হচ্ছে এই যে সেলসে গিয়ে। দেখা যায় যে অধিকাংশই হচ্ছে মার্কেট বেস ফোকাসড। ওখান থেকে আসলে খুব বড় ক্লায়েন্ট কিন্তু আপনাকে, মানে হয়তো প্রজেক্ট বেস ছোটো ছোটো কাজ পাবেন, বাট লং টার্ম ক্লায়েন্ট পেতে গেলে আপনাকে অনলাইন মার্কেট প্লেস লাইক অফ মার্কেট সব জায়গা থেকে হান্ট করতে হবে। তো এই যে ফুল টাইম হচ্ছে সেলস পারসন হয়ে যাওয়া, সিইও হয়ে যাওয়া, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং মেন্টালি সাইকোলজিক্যালি সব জায়গা থেকে মানে প্রিপারেশন নিতে হবে। জি। তো ওইটা আপনার কথা সূত্র ধরেই যদি আমি একটু বলি, তো ওই জায়গায় সিইও হওয়ার পরে তারপরে ওই সময় আমার একটু বাফার টাইম দরকার ছিল, কারণ ওই বছরে আমার আব্বা মারা যায়, আমার শ্বশুর মারা যায়। তো এই জন্য আমাকে আসলে এই জন্য আমাকে তখন একটু পজ দিতে হয়েছে, কারণ আমাকে একটু মেন্টালি আমাকে আবার একটু স্ট্রেংথটা আমার একটু ব্রেক দরকার ছিল। তো এই জন্য কিছুটা সময় আমাকে ব্যয় করতে হয়েছে। তারপর আমি যেটা করলাম যে ওই যে আপনি যেটা বললেন যে অ্যাজ এ সিইও আসলে আমার কোন জিনিসগুলোতে নলেজ তৈরি করা দরকার, তার ভেতর অন্যতম যেটা হচ্ছে যে সেলস মার্কেটিং থেকে শুরু করে লিডারশিপ থেকে শুরু করে, লিডারশিপ যদিও আমি আগে থেকেই জানতাম, তারপরে আমি হচ্ছে একটা কোম্পানি চালাতে গেলে আসলে কোন কোন বিষয়গুলো ফোকাস করা উচিত, তারপরে আপনার কি বলে, আমি যদি ক্লায়েন্ট রিটেনশনের দিক দিয়ে আমাকে কোন দিকে আসলে নজর দেওয়া উচিত, এরকম অনেক বিষয় যেগুলো নিয়ে আমি যখন যা পেরেছি আমি সেগুলো নিয়ে স্টাডি করেছি, চেষ্টা করেছি। এবং রিসেন্টলি আমি খুব সম্প্রতি মানে জাস্ট মনে হলো যে আমি আসলে সেলসটা একটু শিখি, তো ওইটা নিয়ে আমি একটা কোর্সও করেছি সম্প্রতি। পাশাপাশি আমি একবার ভেবেছিলাম MBA করবো, তো তখন মনে হলো যে MBAটা আসলে আমার জন্য টু লং হয়ে যায়, কারণ আমি যেহেতু অলরেডি কিছু এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি। এই জন্য আমি রিসেন্টলি CXO নিয়ে একটা কোর্স ছিল, যেটা আসলে আমাদের আমি বলবো যে প্রত্যেক যারা আইটি কোম্পানি যারা বাংলাদেশে চালাচ্ছে, এটা IBA থেকেই অফার করা হয়। তো ওইটা করেছি। আপনার বোধহয় যে স্যার রিসোর্টে গিয়ে আমাদের লাস্ট সেশনটা ওখানে ছিল। তো এরকম আমার কাছে যেটা মনে হয়, যারা আমরা যারা টেক এন্টারপ্রেনার যারা আছি, যাদের আসলে এই বিজনেস ব্যাকগ্রাউন্ডটা নাই, তাদের আসলে এইদিকে স্কিলটা অবশ্যই ডেভেলপ করা উচিত, যদি আপনি কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান আর কি। পারফেক্ট, বিকজ এটা হয় কি যে ইউ আর ভেরি গুড অ্যাজ এ লাইক ফ্রিল্যান্সার, ইউ হ্যাভ টু বি ভেরি গুড অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। একটা অপারেশন কীভাবে রান করতে হয়, কোম্পানিটাকে কীভাবে গ্রো করতে হয়, স্পেশালি লাইক আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, আমরা হয়তো কোনো টিমের আন্ডারে কাজ করলেও সেখানে যে কালচারটা শিখি সেটা একটা বাইরের কালচার, রাইট, ওদের অর্গানাইজেশন কালচার, বাট আমাদের লোকাল কিন্তু কালচারটা ডিফারেন্ট। সো যখন আপনি লোকালি রিসোর্স ম্যানেজ করবেন, তখন আপনাকে এই লোকাল মার্কেটটাকেও ভালো করে বুঝতে হবে, স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে, টিম লিড থেকে শুরু করে, ফ্যাসিলিটিস থেকে শুরু করে, এই জিনিসগুলো। প্লাস আপনি যেটা বললেন যে মানে আপনি যদি একটু ডিটেলস কি বলতে পারবেন IBA থেকে যে কোর্সটা অফার করা হচ্ছে ইন কেস? আচ্ছা, IBA থেকে যেটা করা হয় ওটা আসলে একটা শর্ট কোর্স, আপনার 5টা ফুল ডে ওরা করায় আর কি। তো এখানে আসলে আপনার
সেলস থেকে শুরু করে প্রোডাক্ট ডিজাইন, তারপরে হচ্ছে আপনার ফান্ড পিচ, তারপরে অ্যাকাউন্টিং, ফিনান্স, মোটামুটি সব কিছু একটু টাচ করে যাওয়া হয়। হ্যাঁ, টাচ করে যাওয়া হয় যাতে একজন এন্টারপ্রেনার সে যাতে এই সবগুলো বিষয়ে তার নলেজটা অন্তত হ্যাঁ একটু বেটার হয়। এবং এখানে আপনার তারা যে বিষয়গুলো টাচ করেছে এগুলো নিয়ে যদি ফার্দার স্টাডি করা যায় তাহলে দেখা যাচ্ছে সে মোটামুটি এই জায়গাগুলোতে সে নলেজ ডেভেলপ করে ফেলতে পারবে। মানে কি পয়েন্টগুলোকে আপনাকে আইডেন্টিফাই করে দাও, তারপরে হচ্ছে আপনি নিজের নলেজটা কারণ ওখানে আমাদের ফান্ড পিচে যেমন লাস্টের দিন আমাদের একটা প্রেজেন্টেশন ছিল যেখানে একটা আইডিয়া নিয়ে কাজ করতে হয়েছে, টিম করে দেওয়া ছিল। তো এই টিমের উপর বেস করে যে একটা নতুন প্রোডাক্ট আপনার লঞ্চ করবেন, সেখানে আসলে আপনার এটা ইউএসপি কী, চ্যালেঞ্জেসগুলো কী কী আছে আপনার, তারপর আপনার আসলে কত আপনার ফান্ডিং দরকার, এই পুরো বিষয়টা নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়ে আপনাকে একটা ফান্ড পিচও দিতে হয়। দ্যাটস আ ভেরি গুড লাইক স্ট্র্যাটেজি। হ্যাঁ, বিকজ এখানে পুরো আপনি ইনফ্যাক্ট আমার মনে হয় যে শেষ করে ফিডব্যাকও পাচ্ছেন, কোথায় ভুল হচ্ছে, কোন জিনিসটা চেঞ্জ করা দরকার। এটা ইটস আ ভেরি ভেরি গুড ওয়ান। সো পাশাপাশি যদি কেউ অনলাইনেও করতে চায় অনেক অপশন আছে। সো এর বাইরেও মানে বাট এই জিনিসগুলো করা উচিত মানে অ্যাজ এ কোম্পানি ইফ সামবডি ওয়ান্টেড টু গ্রো, সো এই জিনিসগুলোতে অবশ্যই ফোকাস করা উচিত। এরপরে নেক্সট ভাই আমি যেটা যাব সেটা হচ্ছে যে মানে অবশ্যই আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম এখন পর্যন্ত, এন্টারপ্রেনারশিপ আসেন সাকসেসফুলি আপনি অপারেশনটা রান করছেন। সো ভাই আমি আপনার পুরো জার্নিটা থেকে এখন পর্যন্ত একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ পেলাম, যেটা হচ্ছে যে মানুষ যদি সাকসেসফুল হতে চায় তাহলে তাকে অনেক বেশি স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হয় একটা সময় পর্যন্ত। যেটা আপনি বললেন যে 2020 সাল পর্যন্ত আপনার মনে হয় যে ঈদেও কোনো দিন ছুটি নেন নাই। এই যে আপনার শুরু থেকে 2টা জব করা, একটা ফুল টাইম একটা পার্ট টাইম, এরপরে হচ্ছে এন্টারপ্রেনারশিপ জার্নি, ফ্রিল্যান্সিং প্লাস রিমোট জব প্লাস হচ্ছে আপনার পুরো টিমটা ম্যানেজ করা, এই যে পুরো স্ট্রাগল আই ক্যান ইম্যাজিন, রাইট? বিকজ সাম পার্ট আই ক্যান কানেক্ট। এবং এই জার্নিটা যারা নিতে পারে একটা সার্টেন টাইম পর্যন্ত তারা খুব সহজে সাকসেসফুল হতে পারে। আর ওই যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটাই অনেকে নিতে পারে না, বা স্ট্রাগলটা যে করতে হয় এই সম্পর্কে আইডিয়া নাই। জি জি অবশ্যই। হ্যাঁ, সো ইটস আ ভেরি গুড অ্যান্ড ইন্সপায়ারিং স্টোরি বাই দ্য ওয়ে সো ফার। আর একটা জিনিস সেটা হচ্ছে নেক্সট যে ভাই আমি যে জিনিসটা বলবো যে আমরা যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করি, লোকালি কোম্পানি রান করি, সো এই লোকালি কোম্পানি রান করতে গিয়ে আমরা কী কী ধরনের স্ট্রাগল ফেস করি, যেমন সেটা হায়ারিং হতে পারে, লোকাল ল থেকে শুরু করে লোকাল পলিসি থাকতে পারে, এই জিনিসগুলো আপনারা কীভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা, এখানে বেশ কিছু ইস্যু আমরা ফেস করেছি, সেগুলোরই বলি। যেমন প্রথম যে বিষয়টা হচ্ছে কি যে আমাদের দেশের যে কোম্পানি ল, তো এই লগুলোতে আসলে কিছু চেঞ্জ দরকার, যেটা অনেকদিন ধরেই বলা হচ্ছে বাট করা হয় না, এখন কবে হবে জানি না। যেমন এখন একটু হয়েছে, যেমন আমরা যখন প্রথম অফিস সেট আপ করলাম, এখন যেটা হয় কি যে আমাদের যখন আমরা একটা আইটি কোম্পানি শুরু করি আমাদের স্কেলটা তো খুব ছোট হয়, এবং আমরা দেখা যায় যে হয়তো কমার্শিয়াল কোনো স্পেস নিয়ে তো আমাদের ভাড়া দিয়ে রাখাটা সম্ভব না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম ফেস করি। দেখা যাচ্ছে যে আপনার কোনো আবাসিক এলাকায় তারা রেজিস্ট্রেশন দিতে চায় না। তো এই ক্ষেত্রে আমরা যখন কোম্পানিটা করি তখনও এটা ছিল না, তারপর আমরা হয়তো কোনোভাবে সেটা ম্যানেজ করেছি। কিন্তু এই জায়গায় অনেক এন্টারপ্রেনারটাই অনেকে স্ট্রাগল করে। তো রিসেন্টলি অবশ্য বেসিস একটা মনে হয় তারা একটা, এটা আইন বলবো না, বাট তারা একটা খুব সম্ভবত একটা নির্দেশ নিয়ে এসেছে যে আইটি কোম্পানিগুলো চাইলে আবাসিক এলাকায় অফিস করতে পারবে। এই প্রবলেমটা একটু সলভ হয়েছে। আর একটা যেটা স্ট্রাগল যেটা আমরা ফেস করি আর কি, যেটা হায়ারিংয়ের ক্ষেত্রে যেটা আসলে এটা তো অনেক জায়গায় অনেকেই আলোচনা করেছে, এটা আসলে মানে আলোচনা করতে করতে এটা অনেকটা লেবু হয়েছে চিপড়ে তিতার মতো হয়ে, হ্যাঁ এরকম একটা অবস্থা, যেটা হচ্ছে স্কিল পিপল খুঁজে পাওয়া। তো এই ক্ষেত্রে আসলে আমি বলবো যে আমাদের হয়তো যেভাবে ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল সেভাবে নেওয়া হয়নি, যদিও অনেক টাকা অনেক দিকে খরচ হয়েছে। কিন্তু আসলে কি দেখেন, আমার কোম্পানির কথা যদি বলি, আমরা কিন্তু খুবই হাইলি স্কিল পিপল হায়ার করি, আমরা গুড স্যালারি দিই। আমি এই কয়েকদিন আগেও আমি একটা খুব ভালো স্যালারির একটা পোস্ট দিয়েছি, যেটাতে আমি যেহেতু ওটা পাবলিক বলি, ওটার স্যালারি ছিল 2,20,000 টাকা। ওয়াও, এটা কি পজিশনের জন্য ছিল? এটা একটা সিনিয়র পজিশনের জন্য। স্টিল আই এম স্ট্রাগলিং টু গেট দি রিসোর্স। তা এইটা এখন ধরেন, এখন বিষয়টা হচ্ছে আমরা খুব হাইলি স্কিল পিপল হায়ার করি, কিন্তু এই জায়গাতে আসলে আমাদের যেভাবে মানুষজনকে স্কিল করা দরকার ছিল ওই জায়গাটাতে হয়তো গভর্নমেন্ট ফোকাস করতে পারে নাই। তো গভর্নমেন্ট শুধু না, এটা প্রাইভেট যারা ট্রেনিং করে বা ইয়ে করে তাদেরকেও আসলে এই বিষয়গুলো নিয়ে আরেকটু কাজ করা দরকার। কারণ আরেকটু কাজ করে বলতে ভাই আপনি একটু যদি ওনাদের জন্য একটা গাইডলাইন,
ঠিক আছে, সো আপনার জায়গা থেকে আপনি কি সাজেস্ট আচ্ছা, আমি যেটা বলবো যে আমরা তো অনেক বিগিনার লেভেলের লোকজন তৈরি করতেছি, কিন্তু মিড লেভেলের জন্য ওই লেভেলের ট্রেনিং বা মিড লেভেল লোকজন যে ট্রেনিং করবে বিষয়টা এরকম না, কিন্তু যেটা করা যায় কি যে ক্র্যাশ কোর্স, যেমন ধরেন আমার কথা যদি বলি, আমি যেমন বললাম যে আমি এমবিএ করতে এখন আমার কাছে মনে হচ্ছে টু লং হয়ে যাবে, আমি তখন আইবিএর সিএক্সওটা করলাম, কারণ আমার 5 দিনে আমাকে কিন্তু যে বিষয়গুলো আমার জানা দরকার ছিল অনেকগুলো বিষয় ওখান থেকে জানতে পেরেছি। তো এরকম যারা এরকম ট্রেনিং করায় বা যাদের এরকম ইনস্টিটিউট আছে, আমি বলবো যে তারা এটা করতে পারে যে শর্ট, কারণ যে অলরেডি 3-4 বছর বা 4 বছর 5 বছর এক্সপিরিয়েন্স তার আছে, তাকে তো 3 মাস ধরে কোর্স করার কোনো কিছু নাই, দরকার নেই। হ্যাঁ, কিন্তু তারা এমনভাবে কিছু কোর্স ডিজাইন করতে পারে যেটাতে হয়তো 5 দিনের বুট ক্যাম্প হতে পারে বা 2 সপ্তাহের একটা শর্ট কোর্স হতে পারে, যেটা দিয়ে আসলে তাকে ওই তার স্কিলটা নেক্সট লেভেলে নিয়ে যেতে তাকে হেল্প করবে আর কি। সেটাই। এটা আমার মনে হয় যে যদি এটাতে ভ্যালু অ্যাড করা যায়, তাহলে হচ্ছে যাদের এই জিনিসগুলো দরকার বা যারা ফিল করবে যে আমার এই জিনিসগুলো দরকার, তো তখন দেখা যাচ্ছে সে বেশি টাকা দিয়ে হলেও সেই কোর্সটা করবে। হ্যাঁ, বিকজ লোক একজন হয়তো সিনিয়র এমপ্লয়ি, বাট সে হয়তো ওই এমপ্লয়ি লেভেল আটকে আছে, সে হয়তো ম্যানেজার কিভাবে হতে পারে, সিইও কিভাবে হতে পারে, এটা হয়তো তার জানা নাই। বাট তাকে যদি এই নলেজগুলো দেওয়া হয়, এই যেমন ধরেন সে হয়তো 1 লাখ টাকা আটকে আছে, বাট হি ডিজার্ভস টু বি ইন আ বেটার পজিশন। বাট সেই যে লিডারশিপ, সিইও হওয়া, সেলস নিয়ে কাজ করা, এই যেমন আপনি বললেন যে সেলস নিয়ে নলেজ থাকবে, যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন যে অ্যাট সাম পয়েন্ট আপনি একজন নিউ সিইও অ্যাসাইন করবেন, তাহলে এই সিইওটা আপনি কোথায় পাবেন? রাইট। So you really have to have some training in place. যে ঠিক আছে, there's a place. যদিও it's a very tough area to work, but still আমার মনে হয় যে 1-2 জনও যদি শুরু করে এই জিনিসটা হওয়া উচিত। হ্যাঁ, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করি যে রিসোর্স অগমেন্টেশন, যেটা নিয়ে আমরা কাজ করি, তো এই মার্কেটটা কিন্তু গ্রোয়িং, মানে এটা স্টিল গ্রোয়িং, এবং এখন আগামী 5-6 বছরে এটা খুব সম্ভবত 80 বিলিয়নে যাবে, এখন মানে 20-25-এর মতো আছে। তো দেখেন এখানে কিন্তু ভালো একটা মানে স্কোপ আছে, হিউজ মার্কেট আছে। এন্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা বাংলাদেশে অলরেডি প্রুভেন, বড় কোম্পানি করছে, অলরেডি করছে, বড় টিম ম্যানেজ করছে। আপনি যেটা বললেন ব্রেন স্টেশন করছে, অনেক বিগ কোম্পানি। আমি লাস্ট বোধহয় কয়েক বছর আগে ওনাদের অফিসে গিয়েছিলাম, ইটস এ হিউজ অপারেশন। এখন আরও বেটার পজিশনে আমি জানি, পাশাপাশি আপনারা করছেন, আমার পরিচিত আরও কয়েকজন করছে। সো এই যে জায়গাটা, আমার মনে হয় যে এইখানে আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমি বলবো যে যারা এই যেরকম আপনার মতো কাজ করছে, যারা সিইও, তাদেরকেও একটু কথা বলা উচিত যে আসলে তাদের প্রবলেমগুলো কোথায়, চ্যালেঞ্জেসগুলো কোথায়। তো যাই হোক, এখন আপনি যেটা বলবেন যে আর যেমন ধরেন আমি জানি যে আমাদের ইনফ্যাক্ট টাকা আনার ক্ষেত্রেও একটা বড় প্রবলেম, যে মানে টাকা তো মানে আমরা যারা নিয়ে আসি, মানে ইটস এ হিউজ ফর দ্য কান্ট্রি, রাইট? আমরা এখন ডলার সংকটে ভুগি, আর আমরা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি থেকে বাইরে থেকে ডলার নিয়ে আসি, বাট তারপরেও এই টাকা আনতে গেলেও অনেক ধরনের মানে ভোগান্তিতে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা কি করেন? হ্যাঁ, এক্ষেত্রে আসলে যেটা আমি কিছু পাস্ট এক্সপিরিয়েন্সের কথা বলি, যেমন আমরা যখন প্রথম কোম্পানি অ্যাকাউন্ট ছিল আমাদের, সেটা হচ্ছে ইবিএলএ। তো ইবিএলএ যেটা হতো যে ইবিএলএ আমাদের ব্যাংকিং চ্যানেলেই সবসময় টাকা আসতো, তো ক্লায়েন্ট হচ্ছে ওয়ার ট্রান্সফার করতো আর কি। তো ইবিএলএ যে প্রবলেমটা আমরা ফেস করতাম, যে দেখা গেল যে নর্মালি আমাদের টেসিস থেকে যে টাকাটা আসতো, এটা ধরেন ওরা 5-6 তারিখের দিকে করে দিত, রিলিজ করে দিত। বাংলাদেশের নর্মালি 4-5টা ওয়ার্কিং ডের মধ্যে চলে আসে আর কি। তো ওরা হয়তো 5 তারিখে রিলিজ করলো, এদিকে 15 তারিখ হয়ে গেছে, কোনো খবর নেই, 20 তারিখ হয়ে গেছে, কোনো খবর নেই। তো এখন আমাদের ওই যে আমার পার্টনার ফেরদৌস, ও হচ্ছে অপারেশনসটা দেখে, তো ওকে আমি বলতাম কী ব্যাপার, ওরা বলতেছে না কিছু। পরে ব্যাংকে ফোন দিয়ে একবার বলে যে আসে নাই। পরে আমি আবার তখন তাহলে ক্লায়েন্টকে বললাম, ক্লায়েন্টকে আমি নর্মালি নক দিই না যে টাকা পাঠাইছো কি না, কারণ এটা অনেক সময় আমার কাছে মনে হয় যে বারবার জিজ্ঞেস করাটা একটু ডিস্টার্ব অকওয়ার্ড হয়। তো যখন দেখি যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তখন যেহেতু ক্লায়েন্টের সাথে অনেকদিন ধরে কাজ করতেছে, জিজ্ঞেস করতাম যে এটা কি পাঠাইছো কি না। তো আমি বলো যে আমরা মুখ তারিখে তো পাঠিয়ে দিছি। তারপর ব্যাংকে আবার বলি যে আপনার ভালো করে দেখেন, তখন তারা বলে যে এসছে। কতটুকু আনপ্রফেশনাল চিন্তা করেন এই জিনিসটা, মানে সিরিয়াসলি লাস্টে আমি একসময় ফার্স্ট ইয়ার হয়ে পরে আমি ওখান থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ডে মুভ করেছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড একটু বেটার সার্ভিস দেয়। ওরা যেটা করে যে ওরা আমাকে নোটিফাই করে, হ্যাঁ, যে টাকাটা আসলে নোটিফাই করে, আমাকে বারবার ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয় না।
তো এটা আমরা বেশ কয়েক বছর ফেস করার পরে দেখছি যে না, আমাদের খরচটা বাড়ুক, স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্ট মেনটেন করা একটু কস্টলি, বাট তারপর আমরা চেয়েছি যে এই হ্যাসেলটা থেকে আমরা বের হতে চাই। তা আমার মনে হয় কি এই জায়গাটাতে একটা বড় সমস্যা রয়ে গেছে, আমাদের জানি না ওনারা কীরকম সিস্টেম ফলো করে, কারণ আমরা তো যেহেতু আমি আইটি নিয়ে অনেক বছর কাজ করি, 17 বছরের বেশি হয়ে গেছে, তো এটা খুব কঠিন কিছু না যে আমার একটা রেমিটেন্স আসলে আমি আমার ক্লায়েন্টকে নোটিফাই করব, এটা খুব কঠিন কিছু হওয়ার কথা না, কিন্তু সামহাও এটা হয় না। এখন মেজরিটি আমি যেটা শুনেছি মেজরিটি ব্যাংকে এই সেম অবস্থা, তারা এটা ম্যানুয়াল সিস্টেম ফলো করে আমি যতদূর জানি। এর ফলে যেটা হয় কি, আপনি বললেন, সে হয়তো বললো যে দেখছি, পরে সে একটা কাজে ভুলে গেল, তো এই জায়গায় তাদের সিস্টেমের একটা বড় প্রবলেম হয়ে গেছে। আরেকটা যেটা অনেকেই ফেস করে যে এই জায়গাতে আমাদের যেমন ইবিএল এই প্রবলেম, আমি ইবিএল কথা বারবার বলবো কারণ এরা আমাকে অনেক পেইন দিয়েছে, তো সত্যি কথা উই হ্যাভ টু, বিকজ রাইট তাদের জানা উচিত, ইনফ্যাক্ট ম্যানেজমেন্ট লেভেলে জানা উচিত যে এই প্রবলেমগুলো আছে, ইউ গাইস হ্যাভ টু ফিক্স ইট। হ্যাঁ, এখন হয়তো একটু ইমপ্রুভ হয়েছে আমাদের। শুনেন, আমি বলি, আমরা যখন প্রথম দিকে ওদের যেহেতু অ্যাকাউন্ট ছিল, ওদের ওখানে অ্যাকাউন্ট করার একটা কারণ ছিল, কারণ আমাদের অফিসের পাশেই হচ্ছে ওদের ব্রাঞ্চ, তো যেহেতু কাছে যাতায়াত করার সুবিধা, এই কারণে করেছিলাম। তো প্রত্যেকবার যখন রেমিটেন্স আসতো, ওই ইস্যুটা তো গেলই, তারপর বললো যে ঠিক আছে এসেছে। তো নর্মালি যেটা হয় যে আপনার বাংলাদেশ ব্যাংকের একটা পলিসি আছে যে আপনি কন্ট্রাক্ট পেপার দেবেন, তারপর হচ্ছে আপনি ইমেলের কপি দেবেন, আর একটা ফর্ম সি, ওয়ার ট্রান্সফার ক্ষেত্রে এই 3টা জিনিস দিতে হয় আর কি। তো আমরা এটা দিতাম, কিন্তু ইবিএল আমাদের কাছ থেকে ওদের যে ব্রাঞ্চ, তারা প্রতিবারই হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের মেমোরেন্ডামের কপি নিত প্রত্যেকবার কেন? এবং হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি নিত। মানে খুবই উইয়ার্ড একটা বিষয়। একবার আমি অবশ্য আমি এই কারণে ব্রাঞ্চে যাইনি কখনো, আমার আসলে কথাবার্তা ওইভাবে হয়নি, কিন্তু আমি ফেরদৌসের মাধ্যমে শুনতাম যে ওরা বলে যে না, আমাদের বলা আছে এটা নিতে হবে। এটা মানে খুবই উইয়ার্ড একটা বিষয়, কারণ আমি একই কোম্পানি প্রতিবারই আমার কাছে আসতেছে, অবশ্যই তাদের আমাদের এখানে একটা ফাইল থাকার কথা, একটা হিস্ট্রি আছে, সবকিছু আছে, ইউ হ্যাভ এভরিথিং। তো এটা প্রতিবার তো চাওয়ার কোনো দরকার নাই। এই পেইনটা বেশ কয়েক বছর পেতে হয়েছে, পরবর্তীতে ওরা এটা বাদ দিয়েছে। আর যেটা হচ্ছে যে ওই এমনিতে যেটা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার যেটা করে, ওদের ক্ষেত্রে আবার একটু আমরা ফ্লেক্সিবিলিটি পাই, যে দেখা গেলো যে ফর্ম সি আমি ইমেল করে দিলে ওরা আমার টাকাটা করে দেয় আর কি, আপনার ডিসবার্স করে দেয়, বা ডকুমেন্টস হয়তো একটা ইমেলটা আমি এখনও পাই নাই, বা ক্লায়েন্ট আমাকে ইমেল দেয় নাই, বাট ওরা হেল্প করে, ওরা দেখা যায় যে এই ক্ষেত্রে মানে একটু প্রম্পট একটা অ্যাকশন নেয়, দেখা যাচ্ছে ইমেল ছাড়াই ওরা অনেক সময় টাকা ডিসবার্স করে দিচ্ছে। তা আমার কথা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার যদি পারে, বাকি ব্যাংকগুলো কেন পারবে না? তো এই জায়গাটাতে একটা আসলে আমার মনে হয় যে ব্যাংকগুলোর কাজ করার সুযোগ আছে। সুযোগ বলতে ভাই, এটা কিন্তু খুব মানে এই প্রসেসটা কিন্তু খুব টাফ কিছু না, যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড অলরেডি করছে, তাহলে আদার ব্যাংকসের সমস্যাটা কোথায়? আমি ছোট্ট করে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আমার একটা সময় মানে যেই রিসোর্সগুলোতে আমি টাকা নিয়ে আসতাম, সেগুলো মানে রেগুলার বেসিস আমার ট্রানজ্যাকশন বেশি হওয়াতে ওখান থেকে আমার যখন কোম্পানি রান করতাম আর কি, তো তখন ওইখানে মানে আমাকে ওখান থেকে যখন বললো যে ওরা প্রসেস করতে পারবে না, তখন আমাকে ডিরেক্ট ওয়্যারে যেতে হচ্ছে। আচ্ছা। তো টেস্ট বেসিস আমি একটা ওয়্যার ট্রান্সফার যখন করলাম, তখন এইটা হচ্ছে আমার সিটি ব্যাংকের ইনফরমেশন সিটি ব্যাংকে দেওয়া, কানাডা থেকে যখন সেন্ড করলো, এরা ডিরেক্ট চলে আসলো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টারে। তো কিন্তু স্ট্যান্ডার্ড চার্টারের কাছে টাকা যখন এসছে, স্ট্যান্ডার্ড চার্টার তখন আবার আমার ব্যাংকে ইনফরমেশন চেয়েছে। আমি যখন আমার ব্যাংকে রিচ আউট করেছি, তখন বলে টাকা আসে নাই বা কোনো কিছু নেই। যখন আমি আবার বললাম যে মানে আমার ক্লায়েন্ট অলরেডি এত তারিখে টাকা সেন্ড করেছে, এখানে আমার রিসিটও আছে, তারপরে তারা আরও মানে যখন আমি একটু সেকেন্ড টাইম একটু ফোর্স করলাম, তখন তারা এটা ইনভেস্টিগেট করতে শুরু করলো। তখন যারা তখন রেমিটেন্স ডিপার্টমেন্টে কল দিল, তখন রেমিটেন্স বললো হ্যাঁ এরকম স্ট্যান্ডার্ড চার্টার থেকে এরকম একটা রিকোয়েস্ট আসছে। এই যে ব্যাংক থেকে যে ওই যে রেমিটেন্স ডিপার্টমেন্টটা কল দিয়ে এটা ভেরিফাই করা, এই জিনিসটাই মানে আমি দেখেছি যে আসলে মানে এই সেক্টরটাতে দু একটা লিডিং ব্যাংক ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই তারা খুবই আনপ্রফেশনাল। মানে দেখা যাচ্ছে যে, এবং ওরা মানে এই জিনিসটা, এই যে আপনার একটা কল দেওয়া, হ্যাঁ তাদের সিস্টেম ডেভেলপ তো করতেই হবে, বাট অ্যাজ এ কাস্টমার আপনার তো সার্ভিস পাওয়াটা অধিকার। আপনি কল দেন, কল দিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আসলে ভেরিফাই করেন যে আসলে এসেছে কিনা। তো এইটা একটা ইস্যু। আর যেটা হচ্ছে যে এই ইস্যুটা আসলে অনেকেই ফেস করে যে এই রেমিটেন্স আসার সময়, কিন্তু আসলে একটা বিষয় যে আমাদের যে রুলটা বা আমাদের যেহেতু অটোমেশনটা নাই, এক্ষেত্রে আসলে ফর্ম সির বাধ্যবাধকতা তুলে দেওয়ার আসলে সুযোগ নেই, এটা আসলে কিছু করার নেই। বাট ব্যাংকগুলো এই জায়গাতে অ্যাজ এ কাস্টমার সবাইকে আরেকটু বেটার সার্ভিস দিতে পারে, দেখা যাচ্ছে যে একটু কোঅপারেট করতে পারে, এবং তারা যদি একটু অটোমেট করে যে ঠিক আছে একটা রেমিটেন্স আসলে ক্লায়েন্টের কাছে অটোমেটিক ইমেল চলে যাবে, তাহলে দেখা যায় যে তখন
তাদের ক্লায়েন্টের মানে কাস্টমারের জন্য সুবিধা হয় যে ঠিক আছে আমার রেমিটেন্সটা আসছে, আমি তাহলে এখন হচ্ছে Necessary papers-গুলো। পেপারসগুলো করি। আর পেপারস অতিরিক্ত চাওয়ার যে বিষয়টা, এটারও আসলে কোনো দরকার নেই, আসলে করে না। ও আমরা ভুলে গেছি, কন্ট্রাক্টটাও প্রতিবার দিতে হইতো ওইটার সাথে ওই ইমেলে। ওই হ্যাঁ, ক্লায়েন্ট কন্ট্রাক্ট। হ্যাঁ, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টারে ওরা ওটা করে না, ওরা একবার আমি দিয়ে দিয়েছি, এখন আমাদের আর কিছু লাগে না, শুধু ওই ইমেল আর হচ্ছে আমি ফর্ম হ্যাঁ, দিয়ে মানে ফার্স্ট টাইম নিলে তো আপনার প্রসেস সিস্টেমে আছে। আছে। আর সবচেয়ে বড় কথা, একটা কোম্পানি যখন রেগুলার নিয়ে আসছে, হ্যাঁ, তাকে এই ধরনের হ্যাসেল দেওয়ার তো কোনো কোনো মানে দরকার নেই। আর আপনার একই ক্লায়েন্টের কাছ থেকে আসতেছে, তার কাজে আপনার একই ডকুমেন্ট বারবার চাওয়ার তো কোনো দরকার কোনো নেই। মানে হয় না। এইটা শুধু ইমেল না, আমি শুনেছি অনেক ব্যাংকে এটা করে। এটা আসলে আমি বলবো যে এক ধরনের হ্যাসেল। এটা বিশাল হ্যাসেল। মানে দিন শেষে যদি আপনি একটা দিন যদি আমি যেমন ধরেন এই ধরনের ইস্যু নিয়ে যদি আপনি একটা ব্যাংকে যান, প্রিটি মাচ আপনার একটা দিন নষ্ট হয়ে যায়। আপনাকে ব্যাংকে যেতে হবে, গিয়ে এই ফর্মগুলো কালেক্ট করে নিয়ে ওনাকে প্রসেস করতে হবে। এখন হচ্ছে টিকেটিং সিস্টেম, গেলে 1 ঘন্টা বসে থাকতে হয় একটা সার্ভিস পেতে। মানে লিটারালি এই ধরনের হ্যাসেলগুলো হচ্ছে। যাই হোক, আরেকটা জিনিস যেটা হয় ভাই, যেটা হচ্ছে যে এটা তো একটা পার্ট গেল। আমি জানি যে এন্টারপ্রেনার যারা আছে, আইটি প্রফেশনালস, সো এন্টারপ্রেনার্সদের ক্ষেত্রে কোম্পানি ওয়াইজ আপনারা একটা ইনসেন্টিভ পান কোম্পানি থেকে। এই ইনসেন্টিভ প্রসেস নিয়ে কি ধরনের ইস্যু ফেস করতে হয়? আচ্ছা, এই ইনসেন্টিভ নিয়ে আসলে এইটা যখন প্রথম সরকার দেওয়া শুরু করে, তখন তো আসলে আইটির ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল যে আইটি তো কোনো গুড না, যেটা আপনি আসলে মেজার করতে পারেন। এটা আসলে একটা ভার্চুয়াল প্রোডাক্ট। এটা কোনো ধরেন যেমন কৃষিক্ষেত্রে দেয় অনেক ক্ষেত্রে, তারপর গার্মেন্টসেও মনে হয় একটু পায়, তো এরকম অনেক ক্ষেত্রেই পায় আর কি। কিন্তু আইটি ক্ষেত্রে যেহেতু ভার্চুয়াল প্রোডাক্ট, তো আসলে এই শুরুতে যে ইস্যুটা ছিল যে এটাকে কোন ফ্রেমওয়ার্কে ফেলবে, এটা নিয়ে বেশ চ্যালেঞ্জ ছিল। তা আমাদের যেটা হয়েছে, আমরা যখন শুরুতে বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা করেছি, তা আমাদের ওই প্রথম যে ক্লজটা ছিল, প্রথম ক্লজে আপনার বলা ছিল যে সুইফটের কপি হলেই হবে, তারপর ক্লায়েন্টের ইমেল, তারপর কাজের কন্ট্রাক্ট পেপার, এইগুলো মোটামুটি হলেই হয়ে যাবে আর কি। তো পরবর্তীতে একটা আপনার একটা সার্কুলার আপডেটে ওখানে বলা হলো যে হচ্ছে সুইফটের মধ্যে ইনভয়েস নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বারটা থাকতে হবে। তা আমরা এর ফলে যেটা হলো, আমরা যখন আগে যে অ্যাপ্লিকেশনগুলো করেছিলাম, সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা আর হচ্ছে প্রসেস করতে পারিনি। অ্যাপ্লিকেশন তো আমি আগেই করে দিয়েছি, কিন্তু যেহেতু এটা আদেশ হয়ে গেছে, তো এইটাতে কারণে অনেকে সাফার করছে। তো এইটা আসলে একটা বিষয় যে আমি জানি না এটা বাধ্যকতা কেন, কারণ আমি তো পুরো ব্যাংকিং চ্যানেলটা আমি তো ভেরিফাই করতে পারতেছি যে আসলে সুইফট সোর্সটা কোথায়, ভায়া ব্যাংক কোনটা দিয়ে এসেছে। কাজে এখানে আসলে ইনভয়েস নাম্বারটা থাকার বাধ্যকতা কেন, এটা আসলে আমার জানা নেই। যাই হোক, পরবর্তীতে যখন থেকে শুরু হয়েছে আমরা এখন করি, যেহেতু সরকারের আদেশ সেটা বাধ্য করতে হবে, বাট ওইগুলো আসলে আমাদের আটকে গিয়েছে। আর এক্ষেত্রে আরও যেটা, এটা একটা টেকনিক্যাল ইস্যু ছিল যেটা আমার মনে পড়লাম। আর এমনিতে যে ইস্যুগুলো ফেস করি যে অডিট কোম্পানি নিয়ে, যেটা হচ্ছে যে আপনার ইনসেন্টিভ যখন আসে, আমরা যখন একটা ইনসেন্টিভের জন্য অ্যাপ্লাই করি, তো আমাদের বেসিস থেকে একটা সার্টিফিকেট নিতে হয়, বেসিস একটা অডিট করে আমাদের সার্টিফিকেট দেয়, তারপর ওর সাথে আমরা আনুষঙ্গিক ডকুমেন্ট দিয়ে আমরা হচ্ছে ব্যাংকে জমা দিই। ব্যাংক তখন কী করে, ওদের একটা অডিট কোম্পানি আছে, সেই অডিট কোম্পানির কাছে কাগজটা পাঠিয়ে দেয় আর কি। তো ওরা তখন ওগুলো ভেরিফাই করে। তো এই অডিট কোম্পানিগুলো যেটা হয় যে আমরা তো বেশ 3-4 বছর হলো আমরা মানে করছি, তো আমরা পেয়েছি বেশ কিছু। কিন্তু যেটা হয় যে একটা অডিট কোম্পানি হয়তো গত বছর আমরা অন্য একটা অডিট কোম্পানির সাথে কাজ করেছি, তো তারা যে ধরনের ডকুমেন্ট চায়, দেখা যাচ্ছে যে আমরা তো যেহেতু আমরা বেশ কিছুদিন ধরে করছি, আমরা জানি যে কী কী ডকুমেন্ট দিতে হয়। তো দেওয়ার পরেও আবার নতুন অডিট কোম্পানির কাছে যখন যায় পরবর্তী অ্যাপ্লিকেশনটা, তো তখন দেখা যায় যে ওরা আরও নতুন কিছু রিকোয়ারমেন্ট চায়, যেটা আসলে মেক সেন্স করে না। তো এইটা আমি দেখেছি যে অডিট কোম্পানিগুলোর মধ্যে একটু মানে কিছু দেখা যাচ্ছে যে একজনের সাথে আরেকজনের রিকোয়ারমেন্টের ম্যাচ করে না, যেটা আসলে, এবং অনেক সময় আমার কাছে মনে হয় যে তারা হয়তো তাদের নলেজ গ্যাপের কারণে তারা হয়তো অ্যাডিশনাল ডকুমেন্টের চায়, যেটা আসলে কোনো দরকার নেই। ঠিক আছে, এই জায়গায় কিছু হ্যাসেল ফেস করতে হয়। আপনার কি মনে হয় যে এখানে বেসিস একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন দিয়ে দিতে পারে? হ্যাঁ, বেসিস স্ট্যান্ডার্ড গাইডলাইন দেয়, কিন্তু আসলে বেসিস আবার অডিট কোম্পানিগুলোকে ফোর্স করতে পারে না। এটা আসলে গভর্নমেন্টকেই আরও স্পেসিফিকভাবে বিষয়গুলো রুল আউট করতে হবে, যাতে অডিট কোম্পানিগুলো অযথা যাতে হ্যাসেল না করে আর কি। তো এইটা আমার মনে হয় যে একটা মানে ইনসেন্টিভের ক্ষেত্রে একটা বড় প্রবলেম। দেখা যাচ্ছে যে মানে অডিট কোম্পানি থেকে অনেক সময় দেখা যায় যে তারা কাইন্ড অফ অ্যাডিশনাল ডকুমেন্ট চাওয়ার জন্য আমাদের জন্য কিছুটা ওটার পিছনে টাইম দিতে হয় এক্সট্রা, যেটা আসলে আমাদের অ্যাজ এ এন্টারপ্রেনার ইউর গোল ইটস লাইক টু গ্রো ইউর বিজনেস, বাট মনে হচ্ছে যে একজন মানুষকে রাখতেই হয়, যে একটা এমপ্লয়িকে, যে হি হ্যাজ টু গো টু দ্য ব্যাংক, ম্যানেজ অল দ্য স্টাফ, অ্যাপ্লাই ফর দ্য ইনসেন্টিভস, মানে it's a full-time job.
রাইট। এবং এটার কারণে যেটা হয়েছে আপনি যেটা বললেন, আমরা পরবর্তীতে একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছি যে ওরা আমাদেরকে এগুলো ম্যানেজ করে দিবে। এই যে বরাবর কারণ এটার পিছনে আমি যদি টাইম দিই তাহলে আমার বিজনেসে ফেরদৌস অনেক দিন কাজ করেছে, ও দেখছে যে অনেক হ্যাসেল, পরে আমরা দেখলাম যে আসলে আমাদের দরকার হলে কিছু টাকা যাবে, বাট এই হ্যাসেল নেওয়ার তো আমাদের দরকার নেই। আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করছি, ওরা ওদের সাথে কথা বলে কী কী লাগবে না লাগবে ওরা ম্যানেজ করে দেয়। দ্যাটস গুড, একটা সলিউশন পাওয়া গেল। হ্যাঁ, এরকম আমি আরও কিছু কমপ্লেন শুনেছি যারা স্পেশালি লাইক প্রোডাক্ট সেল করে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে ব্যাংক থেকে এমন মানে কোম্পানি থেকে এমন রিকোয়ারমেন্ট বা আপনি যদি অডিট ফার্ম থেকে প্রত্যেকটা প্রোডাক্ট সেলের একটা করে ইনভয়েস কপি ক্রিয়েট করতে হবে। এখন আপনার যদি 1000 সেল হয়, 1000-এর জন্য 1000 পেজের একটা ইনভয়েস কপি, উইচ ইজ লাইক দ্য উইয়ার্ডেস্ট থিং। রাইট। তো এই যে ইনভয়েসের কথা বললাম, যে এই জায়গায় আসলে আমার মনে হয় যে আর একটু পলিসি লেভেলে একটু কাজ করা উচিত। জি, পারফেক্ট। সো এনিওয়েজ, সো এখন পর্যন্ত থ্যাংক ইউ সোহেল ভাই, যে পুরো জিনিসটা আমরা একদম মানে অনেস্টলি যে দেশে কোম্পানি রান করতে গেলে যেই চ্যালেঞ্জেসগুলো, বাট একটা যদি ছোট করে আমাদেরকে বলেন যে আপনি অ্যাজ এ কোম্পানি রাইট এইখান থেকে রান করে আপনি আপনার মতে যে কোনো বেনিফিট আছে কিনা, মানে এই জিনিসগুলো ভালো, মানে আমি জানি সবসময় আমরা নেগেটিভ নিয়ে কথা বলি যখন একটা কোম্পানি রান করার ক্ষেত্রে, বাট বাংলাদেশ থেকে কোম্পানি রান করার ক্ষেত্রে কী কী ফেসিলিটি মনে করেন যে এই জিনিসটা অ্যাটলিস্ট ভালো? যেমন আমরা ব্যাংক বললাম খারাপ, গভর্নমেন্ট পলিসি বললাম খারাপ, ওর হোল থিং, বাট এনিথিং দ্যাট ইজ পজিটিভ। না, হ্যাঁ, পজিটিভ তো অবশ্যই আছে। যেমন ধরেন হচ্ছে আমরা যারা আইটি কোম্পানি চালাই, যেমন আমাদের কথা যদি বলি, আমাদের হায়ারিং প্রসেসটা আসলে বেশ কিছু লেভেল আছে আমাদের। আমরা এটা ডিফাইন করেছি যে আমরা প্রথমে কি বলে আপনার তার একটা হচ্ছে রিটেন টেস্ট নেই, তারপরে ভাইভা নেই, প্রজেক্ট করতে দেই, তারপর আমরা এইচআর ইন্টারভিউ নিই। তো 4টা স্টেপ ফলো করতে হয়। এর পাশাপাশি আমরা অনেক কিছু দেখি আর কি। তো দেখা যায় যে যদি বিগিনার লেভেলের কাউকে হায়ার করে, আমরা সবসময় একটা ট্যালেন্ট পুল তৈরি করার চেষ্টা করি আর কি। তো দেখা যাচ্ছে হ্যাঁ, পাইপলাইন রাখার চেষ্টা করি, যেহেতু আমাদের একটু সিনিয়র বা একটু মিড লেভেল পাওয়াটা ডিফিকাল্ট হয়। তো এই জন্য আমরা সবসময় পাইপলাইনটা তৈরি করি, এবং আমরা দেখা যায় যে আমাদের কিছু প্রোডাক্ট আমরা ডেভেলপ করি, যেটা বললাম যে আমরা তো সার্ভিস রিসোর্স অগমেন্টেশনটা করি, কিন্তু প্রোডাক্টের কথাটা আসলে বলা হয়নি। তো আমরা কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করি যেগুলো আসলে নট বলবো যে সিরিয়াস প্রোডাক্ট, বাট দেখা যায় যে ওই রিসোর্স পাইপলাইন তৈরি করার ক্ষেত্রে ওই প্রোডাক্টগুলোকে তারা তৈরি করে, যার ফলে তাদের হ্যাঁ তাদের দেখা যায় স্কিলটাও ওইটার সাথে সাথে ডেভেলপমেন্ট হয়, আমাদের প্রোডাক্টটাও দেখা যায় যে আরেকটু হয়তো এনরিচ হলো আর কি। বাট রিসেন্টলি আমরা একটা সিরিয়াস প্রোডাক্ট শুরু করেছি, একটা এলএমএস শুরু করেছি, যেটা বললাম, যেটা দিয়ে আসলে যে কেউ একটা সাস বেসড এলএমএস তৈরি করছে, যেটা দিয়ে যে কেউ তার এলএমএসটা ম্যানেজ করতে পারবে আর কি, তার হোস্টিং কিছু লাগবে না, পুরোটাই আমাদের হোস্টেড। তো যাই হোক, তো এই জায়গাতে আসলে আপনার কিছু বেনিফিট আছে যে আপনি রিসোর্সটা চাইলেই পাচ্ছেন বিগিনার লেভেলের, এবং আপনার যদি ফান্ডিং থাকে আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন। যদি আপনি 6 মাস বা 1 বছর একটা প্ল্যান করেন যে আমি ঠিক আছে 6 মাস বা 1 বছরের মধ্যে তাকে তৈরি করবো, আমাদের একটা ট্রেনিং আছে, ট্রেনিং একটা কী বলে গাইডলাইন আছে, টেমপ্লেট আছে, যে টেমপ্লেট দিয়ে আসলে আমরা নতুন কাউকে যখন হায়ার করি তাকে ওটার মধ্যে দিয়ে আমরা সবসময় প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাই, যার ফলে দেখা যায় তৈরি হয়ে যায়। তা মনে হয় যে এটা একটা বড় বেনিফিট আমাদের বাংলাদেশের কোম্পানি রান করানোর জন্য, বিশেষ করে আইটি কোম্পানিতে। হ্যাঁ, কিন্তু বাট আপনি যে স্ট্র্যাটেজিটা বললেন, আমি জানি না অনেক ক্ষেত্রে আমি যেমন অনেক কমপ্লেইন আসে যে আমরা রিসোর্সেস পাই না, হ্যাঁ না তা না, বাট আমার মনে হয় যে দিন শেষে আপনি যেটা বললেন, ইফ ইউ গেট লাইক এন্ট্রি অ্যান্ড মিড লেভেল হয়তো পাওয়াটা, বাট এন্ট্রি লেভেল পেলেও আমার মনে হয় যে ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রসেস ওয়ার ইউ ক্যান ট্রেন পিপল, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন পাইপলাইন। হ্যাঁ, বাস সো অ্যাটলিস্ট মানে ইফ ইউ ডু দ্যাট দেন ইটস লট ইজিয়ার ফর ইউ। সো একটা ভালো একটা স্ট্র্যাটেজি। সো থ্যাংক ইউ সোহেল ভাই, আমি সত্যি কথা বলতে ভেরি হ্যাপি অ্যান্ড অনার টু হ্যাভ ইউ হিয়ার, বিকজ আমি আজকে আমি পার্সোনালি আই গট বেনিফিটেড। হ্যাঁ, কারণ হচ্ছে যে দিন শেষে আসলে একটা কোম্পানি রান করতে গেলে যে এই যে এন্টারপ্রেনারশিপ জার্নি, এই জার্নির মধ্যে যে স্ট্রাগলগুলো থাকে, এগুলো সত্যি কথা মানুষ ভিজুয়ালাইজ করতে পারে না। হ্যাঁ, আমরা হয়তো বলছি, আপনি হয়তো বললেন যে ভাই আমি ঈদে ছুটি নেই নাই, কিন্তু এই জিনিসটা যে আসলে কতটুকু স্ট্রাগল, এইটা আসলে যে না করে আসলে সেই মানে আপনি যেটা বললেন, আই ক্যান ইমাজিন যে ভাবির অনেক কমপ্লেইন, ফ্যামিলির অনেক কমপ্লেইন যে সময় পাই না, এখানে যেতে পারি না, ওইটা করতে পারি না। এই যে একটা সময় পর্যন্ত টিকে থাকা মেন্টালি সাইকোলজিক্যালি, হ্যাঁ, যে আসলে একটা ঈদের দিন আপনি ফ্যামিলি নিয়ে কোথায় এনজয় করার কথা, সেখানে আপনার কম্পিউটারে বসে সার্ভিস দিতে হচ্ছে, এই যে একটা সময় পর্যন্ত সেই স্ট্রাগলগুলো। অ্যান্ড আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, যেই জিনিসটা নিয়ে আমাদের মানে মাথায় কখনো আসেও না, আমি কাউকে কথা বলতেও শুনি না, সেটা হচ্ছে যে ভালো মানের সিইও তৈরি করা, ক্র্যাশ কোর্স করা, ম্যানেজারের লেভেলের মানুষ তৈরি করা, এই জিনিসটা নিয়ে একদমই কোনো কিছু নাই, মানে বলা যায় আমি অ্যাটলিস্ট আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত। যে জিনিসটা নিয়ে আমার মনে হয় যে আমাদের দেশে এখন সবচেয়ে বেশি দরকার, কারণ আমাদের দেশে আপনি যেটা বলেন যে আপনি এন্ট্রি লেভেল মানুষ পাবেন,
এখান থেকে যদি আপনি আপনার ট্যালেন্ট পুল তৈরি করেন, আপনার যদি একটা ট্রেনিং গাইডলাইন থাকে, আপনার যদি কিছু টেস্ট প্রোডাক্ট থাকে যে ঠিক আছে নতুনরা এসে এই প্রোডাক্টগুলো ডেভেলপ করে করে আস্তে আস্তে ডেভেলপ করবে, জি। পাশাপাশি ভালো মানের সিইও তৈরি করা, যে একটা কোম্পানি কীভাবে রান করতে হয়, একটা কোম্পানিকে এই জায়গা থেকে ওই পর্যন্ত মানে একটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে কাজ করার অনেক বড় একটা জায়গা আছে। জি জি অবশ্যই। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই Sure. যে এটা হয়তো যারা অডিয়েন্স তাদের জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে যে আইবি একটা কোর্স করে এসিএমপি, যেটা মাঝে কয়েক বছর বন্ধ ছিল, বাট এবছর তারা আবার লঞ্চ করেছেন। তো এইটা আবার একটা ম্যানেজমেন্ট কোর্স, যেটা হচ্ছে শুধু আইটি প্রফেশনালদের জন্য ডিজাইন করা। Wow. তো এটা যারা হয়তো ভাবছে যে ভবিষ্যতে ম্যানেজমেন্টে যাবে, তো আমার মনে হয় যে তারা যদি এটা খোঁজখবর রাখে বা এই কোর্সটা করে, তাদের জন্য অবশ্যই বেনিফিশিয়াল হবে। ভেরি ভেরি গুড ইনফরমেশন ভাই, কারণ এই জিনিসগুলো আসলে দরকার, কারণ অনেক কিছুই হয়তো আছে বাট এই যে প্রমোশন প্রচারণার অভাবে জি, যে জি, ভালো জিনিসগুলো আসলে মানুষকে রিচ আউট করে না। সো থ্যাংক ইউ ফর শেয়ারিং। সো সোহেল ভাই, আমি শেষে যদি আপনার কিছু স্পেসিফিকলি যে নতুন যারা ইন্টারেস্টেড, যারা ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড, রাইট, যেমন আমি সবসময় সাজেস্ট করি যে আসলে একটা সার্টেন টাইম পর্যন্ত জব যদি করা যায় তাহলে সাকসেসফুল ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হওয়াটা অনেক ইজি হয়ে যায়। আপনি যদি আপনার জায়গা থেকে একদম আপনার মতো করে একটা গাইডলাইন দেন যে নতুনদের জন্য, যে তারা আসলে এই আপনার মতো এই সেক্টরে বা ফ্রিল্যান্স সেক্টরে আসার ইয়ে কিনা, অথবা আপনি যেটা বললেন যে ফ্রেশার হিসাবে আপনার মতো যারা কোম্পানি রান করছে তাদের এখানে স্টার্ট করে, বাট আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে এটা একটা ভালো এরিয়া হবে কিনা কাজ করার জন্য, ফিউচারটা কেমন, একটু যদি ছোট্ট করে বলতেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা তো আসলেই কি বলবো যে এটা তো অনেক আগে থেকে ছিল, কিন্তু আর যখন থেকে আসলে আইটি ফ্রিল্যান্সিং যদি বলি, এটা আসার পর থেকে এটা একটা নতুন কি বলবো যুগের সূচনা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে অবশ্যই যে কেউ আসতে পারে, কিন্তু ফোকাসটা অবশ্যই যেন স্কিল ডেভেলপমেন্ট হয়, কারণ আসলে স্কিল ছাড়া এক্ষেত্রে আসা কোনো মানেই হয় না। যেমন আমার যদি জার্নিটা আপনি দেখেন, আমি বলবো না যে খুব সাকসেসফুল হয়েছি, বাট আমি হয়তো টেকনিক্যালি খুব একটা স্ট্রাগল আমাকে করতে হয়নি, কারণ হচ্ছে যে আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং ছিল। এই কারণে আমাকে টেকনিক্যালি স্ট্রাগল করতে হয় না, ফিনান্সিয়ালি স্ট্রাগল করেছি, কোম্পানি গ্রো করার ক্ষেত্রে স্ট্রাগল করেছি, এখনও আমার কোম্পানি গ্রোয়িং নিয়ে কাজ করতেছি, বাট সেটা ডিফারেন্ট, হ্যাঁ এটা নেভার এন্ডিং। কিন্তু টেকনিক্যালি আমাকে স্ট্রাগল করতে হয়নি, কারণ ওই ব্যাকগ্রাউন্ডটা আমার ছিল, এবং ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমি কাজ করতে চাইছি কোনো একটা ক্লায়েন্টের, আমি সেটা ডেলিভার করতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে যারা আসতে চায় তাদেরকে অবশ্যই, যে সেক্টরে সে কাজ করতে চায় তাকে অবশ্যই ওই স্কিলটা ফোকাস করে নিজেকে যদি ডেভেলপ করতে পারে, তাহলে অবশ্যই সে একসময় ভালো করবে এবং ভবিষ্যতে সে এন্টারপ্রেনারশিপেও আসতে পারে আর কি। থ্যাংক ইউ সোহেল ভাই, থ্যাংকস আ লট। আমি আমাদের অডিয়েন্সের জন্য যেটা বলবো যে দেখেন, ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি, ইটস এ হিউজ অপরচুনিটি। আমরা কেন কথা বলি এটা নিয়ে, বিকজ আমি পার্সোনালি যেটা চেষ্টা করছি সোহেল ভাইয়ের মতো মানুষদেরকে দিয়ে আপনাদেরকে দেখানো যে ইটস এ বিগ ইন্ডাস্ট্রি, এখানে অনেক কিছু করা সম্ভব, অনেক ভালো কিছু করা সম্ভব, বাট আপনাকে একটা প্রপার প্ল্যান নিয়ে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এই সেক্টরে আসতে হবে। এবং এটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি যে আপনি কীভাবে মানে নিজেকে রেডি করতে পারেন, কোন কোন স্কিলগুলোতে ফোকাস করতে পারেন, এবং আপনি যদি লেগে থাকেন স্কিল নিয়ে ফোকাস করেন, একটা সময় অবশ্যই আপনি ভালো করবেন। এবং আমি বলবো যে ইটস এ ভেরি গুড এরিয়া টু ওয়ার্ক। সো আমার মনে হয় যে আমি অবশ্যই আপনাকে ইনভাইট করব টু স্টার্ট ইউর জার্নি, টু স্টার্ট ইউর প্রসেস। ইট টেক্স টাইম, you have to have patience, you have to develop your skill. At some point you will definitely be a successful আপনি যদি এই প্রসেস ফলো করেন। সো ধন্যবাদ সবাইকে আমাদেরকে শোনার জন্য। অনেক লম্বা একটা কনভারসেশন করলাম, বাট আমি পার্সোনালি যেটা মনে করি একদম শুরু থেকে একদম ভ্যালু ড্রিভেন কথাবার্তা, কারণ অনেক কিছু শেখার আছে এবং সোহেল ভাইয়ের মতো মানুষ থেকে আসলে অনেক ভ্যালু পাওয়া সম্ভব, এবং আমাদের কমিউনিটির জন্য অনেক কাজ করছেন উনি। সো আমরা চেষ্টা করব এরকম সোহেল ভাইকে নিয়ে এসে আরেকদিন আমরা একদম জাস্ট এন্টারপ্রেনারদের জন্য, যে একদম জাস্ট কোম্পানি সেট আপ থেকে শুরু করে কিভাবে কাজ করা যায়, কিভাবে একটা কোম্পানি আরও বেশি গ্রো করা যায়, সো এইগুলো নিয়ে আরও ডিসকাস করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সোহেল ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ সামনে আরও দেখা হবে। জি অবশ্যই, থ্যাংক ইউ। অলরাইট।